বাস্তুতে দুভাবে ক্ষতি করা যায়, তাই বারবার বলছি, এক দূর থেকে করা যায়, সেটা প্রচুর ক্লায়েন্টরা তো আসে, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা। স্বামী তার স্ত্রীর ক্ষতি করে, স্ত্রী তার স্বামীর ক্ষতি করে, ভাই হয়তো বড় ভাই তার ছোট ভাইয়ের উন্নতি দেখে তার ক্ষতি করে দিতে, ধরুন কর্মের জায়গায় ক্ষতি করা যায়, মানুষের শরীরের উপর ক্ষতি করা যায়, মানুষের দাম্পত্য ক্ষেত্রে ক্ষতি করা যায়, নানান রকম ফিজিক্যালি, মেন্টালি, মারণ, উচ্চাটন, বিচ্ছেদন বা বিদ্বেষণ, বশীকরণ, মোহন, সংমোহন, এগুলোকে ষটকর্ম বলা হয়। এগুলো সাধন জগতের মধ্যে পড়ে না, মূলত খুব নিম্ন মস্তিষ্কের যেসব তান্ত্রিকরা হয়, অর্থ উপার্জনই যাদের কেবল লক্ষ্য, বাস্তুর ক্ষেত্রে তো ক্ষতি করে রেখেছে, ইন্ডিভিজুয়ালি কেউ ক্ষতি করে রেখেছে, সেটার থেকে বেরিয়ে আসার জন্য। বাস্তুতে ক্ষতি হোক, ইন্ডিভিজুয়ালি ক্ষতি হোক, আপনি একা নিজের একক প্রচেষ্টায় কখনোই এর থেকে বেরিয়ে আসতে পারেন। এক সময় অমাবস্যা পূর্ণিমা রাত্রেবেলা শত্রুর অবয়ব মাটি দিয়ে, আটা দিয়ে, পুরুষ বা স্ত্রীর শরীরের মতন তৈরি করে ভোজ্যপত্রে কিছু বিশেষ মন্ত্র লিখে তার বুকের ভেতরে সেটাকে পড়ে দিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার আজকে একটা নতুন পডকাস্ট ভিডিও। থাম্বনেল এবং টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকে আমাদের সাথে কে রয়েছে। আজকে আমাদের সাথে রয়েছেন স্বামী প্রজাপত্যানন্দ তীর্থনাথজি মহারাজ। ওনার সাথে এর আগেও কিন্তু আমরা একটা এপিসোড শ্যুট করেছি, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, যেখানে আমরা বাস্তু নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছি, অর্থাৎ বাস্তু কি, বাস্তুর ইতিহাস কি, অথবা আমাদের ঘরের বাস্তু কিরকম হওয়া উচিত। এই পর্বে আমরা ওনার থেকে জানতে পেরেছি যে আমাদের বাস্তুকে তন্ত্রের দ্বারা কিভাবে ক্ষতি করা হয়, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কি কি উপায় রয়েছে সেই বিষয়ে কিন্তু উনি আমাদের জানিয়েছেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই উপকারী হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব সোজা ভিডিওতে। মহারাজ, এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে বাস্তুর ব্যাপারটা কি, বাস্তুর কি কি তত্ত্বগুলো, কি 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 নীতি, আরো অনেক কিছু, বাস্তুর পজিটিভ ব্যাপারটা আলোচনা, পজিটিভ দিকটা। তো আপনি এই পর্বে আমাদের এটা বলুন যে বাস্তুকে তন্ত্রের দ্বারা কিভাবে ক্ষতি করা হয়, মানে বাস্তু, একটা বাড়ির বাস্তুকে, আর ওটার থেকে বেরিয়ে আসা যায় কিভাবে। প্রথম কথা হচ্ছে যে তন্ত্র বর্তমান সময়তে তন্ত্র তো দুভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে পেশাগতভাবেই সকলে ব্যবহার করে, কিন্তু কেউ মানুষের ভালো করার জন্য ব্যবহার করে, কেউ মানুষের ক্ষতি করার জন্য ব্যবহার করে। এই যে মানুষের ক্ষতি করা, এই মানুষের ক্ষতি করা বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন পদ্ধতিতে করা যায়। ইউটিউবে প্রথম আমি আলোচনা করেছিলাম যে কেউ কারো ক্ষতি করলে কিভাবে করে মানুষ বুঝতে পারে। প্রথম বহু লক্ষণ দিয়ে ধরে ধরে আমি আলোচনা করে দিয়েছিলাম, পরবর্তীতে অনেকে অনেক আলোচনা করেছেন সেই টপিকে। যাই হোক, এই যে ক্ষতি করা হয় মানুষের ওপর, এটা বিভিন্নভাবে, যেটা বলছিলাম, করা যায়। বিভিন্নভাবে বলতে ধরুন কর্মের জায়গায় ক্ষতি করা যায়, মানুষের শরীরের উপর ক্ষতি করা যায়, মানুষের দাম্পত্য ক্ষেত্রে ক্ষতি করা যায়, নানান রকম ফিজিক্যালি, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি, পলিটিক্যালি বিভিন্নভাবে ক্ষতি করা যায়। এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে বাস্তু ক্ষতি। বাস্তু ক্ষতি বলতে, বাস্তু ক্ষতি তো হয় না, অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে মানুষের বাস্তু বন্ধন করে দেওয়া। এবং সেটা বিভিন্ন বাস্তু হতে পারে, সেটা বাড়ি হতে পারে, সেটা দোকান হতে পারে, সেটা ব্যবসা স্থান হতে পারে, সেটা অফিস হতে পারে, সেটা কারখানা হতে পারে। মোট কথাটা হচ্ছে যে ধরুন এখন বর্তমান সময়তে মানুষের মধ্যে ঈর্ষার প্রবল প্রভাব। কেউ খুব উন্নতি করছে, কেউ হয়তো খুব বেশি নিজের অগ্রগতি করছে, অন্য মানুষ সেটা সহ্য করতে পারছে না। এইবার সেই সহ্য না করতে পারার ইন্টেনশনটা শুধু যে শত্রুর মধ্যে থাকে তা না, শত্রুই তো বটে, যে আপনার ক্ষতি চাইবে সে আপনার শত্রু। এইবার এই যে শত্রু, আপনার অপরিচিত কোনো মানুষ নিশ্চয়ই আপনার শত্রু হবে না, প্রথমে এটা বুঝতে হবে। তার মানে যে আপনার পরিচিত বা আপনার শত্রু আপনার পরিচিতদের মধ্যেই কিন্তু হবে। যে আপনাকে চেনেই না সে কেন আপনার ক্ষতি চাই? তার মানে প্রথম কথা, আপনার মিত্রর মধ্যেই আপনার শত্রু লুকিয়ে আছে। এইবার কিছু কিছু গুপ্ত শত্রু, যারা গুপ্তভাবে আপনার উপর ক্ষতিগুলি করছে, এটা হতে পারে আপনার প্রতিবেশী, হতে পারে, হতে পারে আপনার সঙ্গে কারোর কোনো কর্মস্থানে ঝামেলা হোক বা কোনো অশান্তি হোক, কোনো শত্রু হতে পারে। আমি আমার কর্মের জগতে প্রচুর ক্লায়েন্টের এই অভিজ্ঞতাতেও দেখেছি, আর প্রচুর ক্লায়েন্টরা তো আসে, বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা। স্বামী তার স্ত্রীর ক্ষতি করে, স্ত্রী তার স্বামীর ক্ষতি করে, ভাই হয়তো বড় ভাই তার ছোট ভাইয়ের উন্নতি দেখে তার ক্ষতি করে দিল, ভাসুর, ননদ, দেওর, জ্যাঠা, জেঠি ক্ষতি করে দিচ্ছে। মানে একটা পরিবারের মধ্যেই একজন সদস্য অন্য সদস্যের ক্ষতি করছে। বাপের বাড়ির হয়তো কেউ শ্বশুর বাড়ির লোকেদের ক্ষতি করে দিল, শ্বশুর বাড়ির কেউ বাপের বাড়ির লোকেদের ক্ষতি করে দিল। এই ক্ষতিগুলি অনেকভাবে করা যায়। কারণ গর্ভ বন্ধন করে দেওয়া যায়, যার ফলে গর্ভ বন্ধন করে দিলে তার গর্ভে আর সন্তান কোনোদিন হবেই না, হলেও সেটা নষ্ট হয়ে যাবে। যোনি বন্ধন করে দেওয়া যায় মেয়েদের, মাতৃত্বকে নষ্ট করে দেওয়ার জন্য। কর্মস্থল বন্ধন করে দেওয়া যায়, এমনভাবে কর্মস্থল বন্ধন করে দেওয়া হলো
ধরুন একই দ্রব্যের 10টা দোকান আছে, 9টা দোকানে ভিড় দিয়ে শেষ করতে পারছে না, একটা দোকান দেখবেন হাঁ করে একটা ক্লায়েন্টের জন্য বসে আছে, তাই না? এগুলো হয়। ব্যবসা স্থল, কর্মস্থল, কারখানা বন্ধন করে দিল নানানভাবে। মোট কথা হচ্ছে ক্ষতি করা। এই ক্ষতি করা নেগেটিভ ইন্টেনশন নিয়ে অনেকে বাস্তুতেও ক্ষতিটা কিন্তু করে। মূলত বাস্তু ক্ষতিটাই বর্তমান চলতি সময়ের মধ্যে আমি বেশি দেখেছি, বেশি দেখা যায়। সেক্ষেত্রে ধরুন এই যে ঈর্ষান্বিত হচ্ছে যে ব্যক্তি, সে কোনো তান্ত্রিকের কাছে গেল, কোনো জ্যোতিষ, কোনো অঘরী, কোনো তান্ত্রিক কারো কাছে গেল, গিয়ে এসে বললো যে আমি আপনাকে কিছু টাকা দিলাম, কিছু অর্থ দিলাম, অর্থের বিনিময়ে আপনি আমার একটা কাজ করুন, এই আমার শত্রু, সেই শত্রু সব সর্বনাশ হোক, ক্ষতি হয়ে যাক, এটা আমি চাই, আপনি ওকে শেষ করে দিন বা কোনোভাবে ওকে ক্ষতি করে দিন। আর এই যে সেই তান্ত্রিক বা সেই অঘরী বা সেই পীর ফকির যেই হোক না কেন, সে কিছু একটা ক্রিয়া প্রয়োগ করলো, প্রয়োগ করার পর সেই প্রয়োগ বিভিন্নভাবে হয়। সেটা চালান কাজেও হয়, সেটা বান মারার মাধ্যমেও হয়, সেটা পিশাচ চালানের মাধ্যমেও হয়, অনেকভাবে করা যায়। সে কিছু না কিছু ক্ষতি করে, এই ক্ষতি আবার বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে? ফটোর মাধ্যমে করা যায়। ধরুন আপনার কাছে আপনার শত্রু কিছুই নেই, আমার শত্রু অনেক দূরে থাকে, আমার কাছে তার কিছুই নেই, আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ থেকে তার একটা ছবি ডাউনলোড করে দিলাম, এটা তো সবাই করতে পারে। এই ছবিটাতেও প্রয়োগ করলে তার কিন্তু ক্ষতি করা চাপ, ক্ষতি করা সম্ভব। এই ছবির মাধ্যমেও বশীকরণ প্রয়োগ করা যায়, যাকে ফটো সংমোহন বলা হয়ে থাকে। তন্ত্রে এই সব কিছুর কিন্তু প্রয়োগ রয়েছে, সব প্রয়োগ দেওয়া আছে তন্ত্রশাস্ত্রে। আপনি ওটাকে কিভাবে ব্যবহার করবেন, ভালো করার জন্য কারো না কারো ক্ষতি করার জন্য, এটা আপনার হাতে রয়েছে। এবার আপনি ক্ষতি করার জন্য এটা প্রয়োগ করলে, প্রয়োগ করে কোনো কিছু আপনি হতে পারে দূর থেকে চালান করে তার বাস্তুভিটেটা নষ্ট করে দিলেন, অথবা এও হতে পারে আপনি কিছু করে টোরে সেই তান্ত্রিক বা সেই পীর কেউ কিছু করে তাকে দিয়ে দিল, সেই তার যে শত্রু তার বাস্তুতে নিয়ে গিয়ে কিছু ফেলে দিল। রাত্রেবেলা আপনার বাড়ির পাশ দিয়ে কেউ যদি এসে কিছু ফেলে দিয়ে যায় হাত পাড়ি, আপনি কি সেটা ধরতে পারবেন বা বুঝতে পারবেন? যতই ক্যামেরা না কেন, এটা তো সম্ভব না। আপনার নিজের নিকট মানুষ আপনার শত্রু, আপনার সাথে সবসময় বাড়িতে থাকে, আপনাকে খাবারের মধ্যে যদি কিছু মিশিয়ে আপনাকে দিনের পর দিন ক্ষতি করে, আপনার উপর তো ওই নেগেটিভ ইম্প্যাক্ট বা তন্ত্রের অশুভ কাজের একটা আস্তরণ পড়তে থাকবে, প্রতিদিন করছে। এই ক্ষতিটাকে আপনি উদ্ধার করতে পারবেন যতদিন না তাকে হাতে নাতে ধরতে পারছেন না, আপনাকে প্রতিদিন খাবারে কিছু মিশিয়ে খাওয়াচ্ছে, আপনি কি বুঝতে পারবেন? খুব সহজ ব্যাপার, বুঝতে পারেন না আপনারা, আমার কথা হচ্ছে খুব সহজ ব্যাপার। আপনার বাড়িতেই তারা থাকে, আপনার আত্মীয় আপনার বাড়িতে রেগুলার আসা যাওয়া করছে, কোথায় এসে আপনার ঘরের কোনো কোনায় কিছু রেখে দিল, ফেলে দিল, পুঁতে দিল, আপনার পক্ষে কি সবসময় সম্ভব এটাকে দেখা? সম্ভব না। মানে এটা ইজি, এটা খুব সহজে করা যায়। এইভাবে বাস্তুর ক্ষতিগুলি করা হয়ে থাকে। বাস্তুতে দুভাবে ক্ষতি করা যায়, তাই বারবার বলছি, এক দূর থেকে করা যায়, সেটা চালানের মাধ্যমে। বিভিন্ন কৃতবিদ, তান্ত্রিক বা অঘরী যারা রয়েছে তাদের কাছে প্রভূত মৃত প্রেত, পিশাচ, ডাকিনী, যক্ষিণী, পত্নী সিদ্ধ করা থাকে। বহু দ্রব্য থাকে যেগুলোর মাধ্যমে সেই অশুভ ঊর্জা বা তন্ত্রগুলোকে ধারণ করে নেওয়া যায় নিজের মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে তান্ত্রিকদের কাছে যে শক্তিগুলি থাকে, এদের প্রলোভন দেওয়া হয় যে নির্দিষ্ট যে ব্যক্তি যার ওপর ক্ষতিটা করতে হবে, তার যদি ক্ষতি তারা করে দিয়ে আসতে পারে, তাহলে তাকে মুক্তি, তার আত্মার মুক্তি ঘটিয়ে দেওয়া হবে। এই প্রলোভন দিয়ে বলপূর্বক সেই প্রেতগুলোকে ওখান থেকে চালান করা হয়। আর যক্ষিণী, পত্নী, এই জাতীয় কিছু শক্তি থাকে, যেই শক্তিগুলোকে এরকমই নানান প্রলোভন দেখিয়ে, কি প্রলোভন না দেখালেও এগুলো তো সিদ্ধ করা থাকে। দেখুন পরী বা যক্ষিণী বা পত্নীকে কিছু প্রলোভন দেখাতে হয় না, এরা প্রলুব্ধ অ্যাকচুয়ালি থাকে। এখানে অনেক তন্ত্রের উচ্চ বিষয় আছে, সবটা আমি অন ক্যামেরা বলতে পারবো না, যতটা বলা যায় বলছি। কিছু কিছু ক্ষেত্রে সাধকের সঙ্গে এই শক্তিগুলির বিভিন্ন অন্তরঙ্গ সম্পর্ক থাকে, ঠিক যেমন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকে, সেরকমও হয়। ক্ষেত্রে বাধ্য ওই শক্তি ওই সাধকের কথা মতন পরিচালিত হতে। তার জন্য তাদেরকে যখন জোর করা হয় বা নির্দেশ দেওয়া হয় এক কথায়, ওখান থেকে তারা ওই ব্যক্তির উপর চলে যাবে, ওই বাস্তুর ওপর চলে যাবে এবং বাস্তুটাকে পুরো নষ্ট করে দেবে। এটা দূর থেকে চালা। আরেকটা হয় যেমনটা বললাম যে কোনো কিছু করে দেওয়ার পর সেটা নিয়ে গিয়ে বাস্তুতে ফেলে দেওয়া, পুঁতে দেওয়া, এর মাধ্যমেও কিন্তু ক্ষতি করা যায়। আচ্ছা মনে হচ্ছে যে বললেন না যে দূর থেকেও এরকম ভাবে করা যায়, তাহলে যারা করছে, যাদের দিয়ে করাচ্ছে, ধরুন আমি কারোর ক্ষতি করব, তার ফটোটা নিয়ে গেলাম, ফটো লাগবে না অনেক ক্ষেত্রে, শুধু যে ছবি দিয়ে করা হয় তা না। একটু আমি হিন্টস দিই দর্শকদের সতর্ক করার জন্য। শুধু ছবি দিয়ে তো দরকার নেই, তার নামপত্র দিলেও হবে, তার বাবা বা মায়ের নাম দিলেও হবে, তার ছবি দিলেও হবে, সেই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই রাস্তার কিছুটা ধুলো নিয়ে এলেও হবে, সেই ব্যক্তির খাওয়া এঁঠো নিয়ে এলেও হবে, পুরুষের শরীর থেকে নির্গত শ্বেত বিন্দু মানে ঘাম, সেটা নিয়ে এলেও হবে। আমি বা আপনি ধরুন আপনি এই চেয়ারটায় বসে রয়েছেন, আপনি উঠে গেলেন, আমি একটা কাপড় দিয়ে যদি এই চেয়ারটা উঠে নিই, আপনার শরীরের স্পর্শটা ওই কাপড়ে চলে আসবে, সেই কাপড়ের মাধ্যমে আমি ক্ষতি করতে পারি। পুরুষের শরীর থেকে যে বীর্য নির্গত হয় তার মাধ্যমেও ক্ষতি করা যায়। মাথার চুল
হাতের পায়ের নখ, শরীরের চামড়া, যে কোনো কিছু পরে ফেলে রাখা, না কাছা কাপড় চোপড়, অথবা ওই যে বললাম পায়ের ধুলোর কথা তো বললাম আমি, অথবা আরো অনেক কিছু, যে কোনো কিছু যা ওই ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তার মাধ্যমেই ক্ষতি করা যায়। এটা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি ব্যক্তির ওপর প্রয়োগ করে। আর এই বাস্তুর ওপর যদি পুরো বাস্তুর ওপর প্রভাব পড়তে হয়, এই ব্যক্তি যদি কোনো বাস্তুতে অবস্থান করে, এর ওপর প্রয়োগ করলে ওই বাস্তুর ওপরে এফেক্টেড হবে। আর স্পেসিফিক্যালি যদি আমি চাই যে পুরো বাস্তুকেই করবো, তার জন্য শুধু বাড়ির এক মুঠো মাটি নিয়ে গেলেও তার উপর প্রয়োগ করা যায়, বা কিছু করে এনে বাড়ির ভেতর রেখে দেওয়া, ফেলে দেওয়া, পুঁতে দেওয়া, তার মাধ্যমে করা যায়। গাছের ডালপালা কেটে নিয়ে গিয়েও প্রয়োগ করা যায়। তন্ত্রের যে পরিসর সেটা তো বিরাট বিস্তৃত, বিরাট ভাস্ট। একটা মানুষের ক্ষেত্রে কখনোই এটা হলো সম্ভব না যে আমি সারা জীবনে এত এত মহাবিদ্যা সিদ্ধ করে ফেলেছি, আমি তারা সিদ্ধ, আমি কালী সিদ্ধ, আমি লক্ষ্মী সিদ্ধ, আমি পিশাচ সিদ্ধ। এটা সম্ভব না। একটা দেবতাকেও এক জন্মে সিদ্ধ করা সম্ভব না। তাই কারণ তন্ত্রটা তো বিরাট একটা বিস্তৃত প্রেক্ষাপট, তাই তন্ত্রের মধ্যে অনেক গুপ্তগুজ্জ বিষয় আছে। সেই কারণে সবকিছুই সম্ভব, এবং ছোট ছোট বিষয়ের মাধ্যমে অনেক বড় কার্য সাধন করা যায়। তাই জন্য যে কোনো কিছু দ্বারাই কিন্তু এই প্রয়োগগুলি করা যায়। তফাৎ হচ্ছে কিছুটা দূর থেকে করলে এফেক্ট হচ্ছে, আর কিছুটা কাছে গিয়েও করতে পারি। ব্যাপারটা যারা করছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না? ক্ষতি তো হয়, অবশ্যই ক্ষতি হয় বলেই যারা দীর্ঘদিন বা দিনের পর দিন এই প্রভাবগুলো পড়ে যায়, তাদের নানান রকম, তাদের মূলত শেষ জীবনে এই ক্ষতিগুলি হয়। দেখুন, একটা কথা বলি, কৃষ্ণ তো সাক্ষাৎ ভগবান ছিলেন। তিনি তো পারতেন যে কোনো সময় শিশুপালকে হত্যা করতে। তার উদ্দেশ্য, তার প্রয়োজন কি ছিল? 100টা ভুল পর্যন্ত অপেক্ষা করার। সে তো তাকে প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে 100টা ভুল হলে তবেই তাকে হত্যা করবে। মানুষের অপকর্মের ভাণ্ড যখন পরিপূর্ণ হবে, তখন কিছু করতে হবে না, সে নিজেই তার কৃতকর্মের ফল পায়, এবং মানুষকে পেতে হবেই। আমি তন্ত্রকে মিসইউজ করছি, আমি তন্ত্রের মাধ্যমে প্রেত পিশাচ সিদ্ধ করলাম, অথবা ধরুন আমি তন্ত্রের মাধ্যমে দেবতার কিছু মন্ত্র সিদ্ধ করলাম। তন্ত্রে তো দুভাবে কাজ হয়, প্রেত পিশাচ যক্ষিণী পত্নী ডাকিয়ে দিয়ে কাজ। মুসলিমরা সুলেমানি তন্ত্রে জিনপুরি দিয়ে করবে, আমি ওটাই ধরছি না। আরেকটা হয় দেবতা দিয়ে, দেবতা মানে মহাবিদ্যার প্রয়োগে কাজ, অষ্টাদশ মহাবিদ্যা এবং আরো আরো মহাবিদ্যা আছে, তার প্রয়োগে কাজ। তার জন্য আমাকে সিদ্ধ করতে হবে কিছু মন্ত্র। এবার মন্ত্রটা আমি সিদ্ধ করে নিলাম, সেটাকে আমি ভালো কাজে ব্যবহার করতে পারি, খারাপ কাজেও ব্যবহার করতে পারি। আমি যখন দিনের পর দিন খারাপ কাজে ব্যবহার করছি, এগুলো সব কিন্তু আমার খাতায় জমা হচ্ছে। কাজেই তার ইম্প্যাক্ট কিন্তু আমার শেষ জীবনে গিয়ে পেতে, ওই সময় হয়তো সঙ্গে সঙ্গে প্রভাবটা আমার ওপর পড়লো না, কিন্তু পেতে আমাকে হবেই। আর যে করছে, ধরুন আমি করাচ্ছি, তার কি কোনো ক্ষতি হবে? হবে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে সবই হচ্ছে কর্মফল। আপনি খারাপ কাজ করছেন, আপনার উপর তো প্রভাব পড়বেই, কিন্তু যেই ব্যক্তি প্রভাব দ্বারা প্রভাবিত হচ্ছে, মূল ভিক্টিম, সেও নিশ্চয়ই কোনো না কোনো কর্ম এমন খারাপ করেছিল বলে তাকে এই ফলটা কিন্তু পেতে হচ্ছে, দুর্ভোগ পেতে হচ্ছে। হয়তো সে ধরুন এমন লোক যার সাথে আদায় কাঁচকলায় কারো কিছু নেই, কারোর কোনো নেগেটিভ সম্পর্কই নেই, হয়তো একদম আলাদাভাবেই থাকছে, তার আচার আচরণ, তার মেলামেশা এমন নয় যে তার কোনো শত্রু তৈরিই হতে পারে, তার পূর্বে করে আসা কোনো কর্মের ফলস্বরূপ সেটা কিন্তু পেতে পারে। তবে তার মানে এই নয় যে আমি কেউ একজন কাউকে তন্ত্র প্রয়োগ করে শুধু ক্ষতির পর ক্ষতি করে যাবে, আর আমি বলবো যে না, তার কর্মে ছিল বলে তাকে পেতে হবে। এটা তো হতে পারে না। কোনোভাবেই কোনো কিছুই কাউকে ক্ষতি করা, সেটা আমার উপর ঘুরে আসবে, তাই আমারও কর্মের ফল আমায় পেতে হবে, এটা আমাকে বুঝেই কাজ করতে হবে। আর প্রতিটা তান্ত্রিক, পীর, ফকির যেই এই কাজগুলো করে, তাকেও এই ক্রিয়া ফল পেতে হবে। আমার নিজের কর্ম অভিজ্ঞতা জগতে আমি প্রচুর তান্ত্রিককে এমন দেখেছি, প্রচুর ফকিরকে এমন দেখেছি, যারা সারা জীবন শুধু প্রসিদ্ধ ছিল নিজের নামের আগে, বশীকরণ স্পেশালিস্ট, কেউ প্রসিদ্ধ আমি প্রেত সিদ্ধ, আমি পিশাচ সিদ্ধ। এবং এই সমস্ত ক্রিয়াগুলোই, একটা কথা মাথায় রাখবেন, কোনো কাজ যদি ইনস্ট্যান্ট করতে হয়, আমার কাছে একজন ক্লায়েন্ট এলো, তার কাছে সময় নেই, এখন কারো কাছেই সময় থাকে না। ক্লায়েন্টকে আমি যদি বলি যে আপনি 1 মাস ওয়েট করুন, 2 মাস ওয়েট করুন, আপনার কাজটা 100% সাকসেসফুল হবে, ক্লায়েন্ট কি শুনবে? সে হয়তো মনে করবে, ধুর, অন্য তান্ত্রিক আমাকে বলেছে 1 সপ্তাহে কাজ হয়ে যাবে বা কালকেই ফল হয়ে যাবে, আমি তার কাছে যাবো, এটাই তো ভাববে। এই যে ইনস্ট্যান্ট ফল, এটা কিন্তু মহাবিদ্যা দিয়ে সচরাচর করা হয় না, হয় সচরাচর না। এগুলো মূলত ওই অপদেবতা, অপশক্তি, পিশাচ, প্রেত, ভূত, যক্ষিণী পদ্মিনী, এইসব দিয়ে করা হয়, পরি, জিন, এদের দিয়ে করা হয়। এই বিদ্যাগুলোর মাধ্যমে যে প্রয়োগগুলি করা হয়, সেটা খুব ইনস্ট্যান্ট ফল দেয়। এমনকি মুসলিম তন্ত্রে, সুলেমানি তন্ত্রের প্রয়োগেও খুব দ্রুত ফল পাওয়া যায়। কিন্তু সেই ফলটা যত ইনস্ট্যান্ট দ্রুত পাওয়া যাবে, তার উপস্থিতির ডিউরেশনও কিন্তু তত কম, খুব তাড়াতাড়ি সেটা কিন্তু নষ্টও হয়ে যাবে, এভেন্টটা কেটে যাবে। কিন্তু সনাতন হিন্দু শাস্ত্রে প্রকৃত তন্ত্র অনুযায়ী মহাবিদ্যাদের দিয়ে আমি যদি কাজ করি, তার প্রভাবটা কিন্তু একটু দেরিতে হলেও, বিলম্বিত ফল হলেও, সেটা কিন্তু সারা জীবনের মতো দীর্ঘস্থায়ী প্রভাব হবে, এবং তা কাটানোও কিন্তু দুর্বোধ্য। কারণ আপনি কাটানোর জন্য আমি মহাবিদ্যা প্রয়োগ করছি, আপনি কাটানোর জন্য প্রয়োগ করবেন অপবিদ্যা,
মহাবিদ্যা বড় না দেবতা? অবশ্যই মহাবিদ্যা বড়। তাহলে দেবতার উপর আসরিক শক্তি বা প্রেত পিশাচের শক্তি নিশ্চয়ই বড় হতে পারে না, এটা কাটানোও কিন্তু মুশকিল হবে। তাই ধৈর্য ধরে ধীরে সুস্থে যদি প্রতিবিধান করা যায় বা যে কোনো সমস্যার জন্য তন্ত্রের প্রয়োগ করা যায়, বাস্তব পদ্ধতিতে মহাবিদ্যা প্রয়োগে করা যায়, তার ফল শুধু প্রসারিত হবে। আর আরেকটা জিনিস যেটা আমি জিজ্ঞেস করতে চাইছি, ধরুন বাস্তুর ক্ষেত্রে যদি কেউ ক্ষতি করে কোনো রকম ভাবে তন্ত্রের দ্বারা, তাহলে সেটা আমরা বুঝবো কি করে? অনেক পদ্ধতি আছে, সবটা তো আমি এইভাবে বলে বোঝানো সম্ভব না। আমি কিছু বলতে গেলে কিছু ছেড়ে যাবে, কিন্তু কিছু কিছু লক্ষণ থাকে যেগুলো আমরা বুঝতে পারি। দেখুন, অনেক ক্ষেত্রে প্রথমেই হচ্ছে বাস্তুতে যদি কেউ নেগেটিভ খারাপ ক্ষতি করে থাকে, প্রথমেই হচ্ছে বাস্তুতে যেসব পোষ্যগুলো থাকে, কুকুর, বেড়াল, পাখি, যেগুলো আমরা গৃহপালিত পশু পাখি, গরু, এরা মানুষের আগে সেটা টের পায়। তাই এদের আচার আচরণের মধ্যে কিছু অস্বাভাবিকতা ফুটে ওঠে, এদের আচার আচরণের মধ্যে কিছু এমন বৈচিত্র্যতা ফুটে ওঠে যার মাধ্যমে এটা চিহ্নিত করা যায়, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে মানুষের যখন খারাপ সময় আছে বা মানুষের যখন ওপরে কোনো দুর্ভোগ ফাড়া এগুলো আসে, যাদের বাড়ি অ্যাকুরিয়াম আছে, অনেক ক্ষেত্রে দেখবেন প্রচুর মাছ মারা যায়। ঠিক আছে, মাছের ওপর দিয়ে বিষয়টা যায়। মাছটা মারা গেল, আপনি হয়তো দুটো মাছ মারা গেল বলে কষ্ট করছেন, কিন্তু দেখবেন কোনো না কোনো বিপদ আপনার উপর আসার কথা ছিল যেটা তার উপর দিয়ে বেরিয়ে গেল। এরকম অনেক বাস্তু দ্রব্য, যে কারণে ঘরের মধ্যে অ্যাকুরিয়াম রাখা খুব শুভ বলে মনে করা হয়। তো সেগুলো কিছু কিছু ইন্টারনেট কানেক্টেড থাকে। তো মূলত বাস্তুতে যদি প্রভাব করা হয়, আগে তো বললাম গৃহপালিত পশু পাখির ওপর প্রভাব থাকবে, অ্যাকুরিয়াম মাছ এরা বেশি, আগে এদের থেকেও অনেক হিংস পাওয়া যাবে। তো তারপরে যেটা মূল প্রভাব, ওই ঘরের মধ্যে থাকে ব্যক্তির দম বন্ধ হয়ে আসার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, কি করি? সবার আগে আমাদের মাথায় আসে কখন এখান থেকে বাড়ি যেতে পারবো। আপনি যত দামি 5 স্টার হোটেলেই থাকুন না কেন, বাড়িতে ঢোকার পর যে একটা শান্তি, একটা আনন্দ, এটা তো 5 স্টার হোটেলেও আপনি অনুভূত করতে পারবেন না। কিন্তু এসব ক্ষেত্রে কি হয়, যতক্ষণ মানুষ বাড়িতে থাকে, মানুষের মনে হয় দম বন্ধ হয়ে আসছে, সব কাজকর্মে বাধা, কারোর না কারোর সাথে একটা খিটমিট ঝামেলা অশান্তি লেগে রয়েছে। ঘর থেকে বেরোলেই সে হয়তো প্রতিদিন অফিস যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, 8 ঘন্টা 10 ঘন্টা বাড়ির বাইরে আছে, সে হয়তো একটা রিলিফ ফিল করছে। বাড়ি থেকে বেরিয়ে ঘরের বাইরে গেলেই মনে হচ্ছে না আমি ট্রেন থেকে বেরিয়ে এলাম। এই যে একটা দম বন্ধ করা অস্বাস্থ্যকর পরিস্থিতি, এটা অনুভূত হবে। বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক ঝামেলা অশান্তির মাত্রা বাড়তে থাকবে দিনের প্রতি, একে অন্যকে সহ্য করতে পারবে না, টেনে বেগুনে জ্বলে উঠবে, এই প্রবণতাগুলো তৈরি হবে। ওই বাড়িতে থাকা মানুষজনেরা যে কাজেই হাত দেবে, কাজের মধ্যে ডিলে আসবে, কাজে অসফলতা, ব্যর্থতা থাকবে, ব্যক্তির মেজাজ খিটখিটে হয়ে যাবে। এবং বাড়ির তে যদি প্রেত বা এই জাতীয় অপদেবতার কিছু প্রয়োগ করা হয় এবং সাংঘাতিক যদি ক্ষতি করা হয়, সেক্ষেত্রে ভৌতিক কর্মকাণ্ডও ঘটবে। যেমন দেওয়ালে রক্তের ছিটা দেখা যেতে পারে, হঠাৎ হঠাৎ আকস্মিকভাবে দরজা জানলা বন্ধ হওয়া, নড়া খোলা, এগুলো হতে পারে। রাত্রেবেলা ছাদের ওপর শিলবাটা পিষলে যেরকম শব্দ হয় সেরকম হতে পারে, কারোর হেঁটে যাওয়া, ছুটে যাওয়ার অনুভূত হতে পারে। প্রচুর পরিমাণে তন্ত্রে যাদেরকে নির্দেশ করা হয়েছে শুভ বলে, তন্ত্রে যেমন কালো বেড়াল হতে পারে, পেঁচা হতে পারে, বাদুর হতে পারে, কালো কুকুর হতে পারে, এরা আপনার বাড়ির আশেপাশে এসে কান্না করতে থাকবে, ডাকতে থাকবে রাত্রে একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট দিক থেকে এগুলোর আগমন করবে, এগুলো হতে পারে। এছাড়া ধরুন শুধু আগমন ঘটা না, এদের এই যে বললাম কান্না, চিৎকার করা, এগুলো হতে পারে। আবার অনেক সময় বাড়িতে প্রচুর ঘুঘু পাখির আসা যাওয়া হতে পারে। আমরা ছোটবেলায় বা আগে কি শুনতাম, বাড়িতে ঘুঘু চড়িয়ে দেবো, বলতো না এই জমিদাররা, ঘুঘু চড়িয়ে দেওয়া মানে কি, বাড়িটা কবজা করে নেবো, তাই তো? এখানেও ঠিক সেরকম হয়, কিন্তু বাড়িতে প্রচুর ঘুঘু পাখির আসা যাওয়া, ডিম পাড়া, বাসা বাঁধা, এরকম হতে থাকে। বাড়ির জিনিসপত্রের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন, হয়তো আপনি ধরুন কোনো কিছু রেখে এসেছে, সেটা হয়তো হাওয়া নেই, কিছু নেই, ধরুন বাসন পড়ে যাচ্ছে, নিজে নিজে ধরুন কল থেকে জল পড়ছে, আলো নিভে যাচ্ছে, বন্ধ হচ্ছে, এরকম ভৌতিক জিনিস আমরা গল্পে ঘটনায় শুনে থাকলো, আমি নিজের চোখে দেখেছি। বহু মানুষ আমার কাছে এসেছে যারা প্রতিদিন প্রত্যক্ষ তাদের জীবনে এইসব ঘটনা ঘটেছে এবং এটা বাস্তব। এটা যাদের জীবনে ঘটেনি কোনোদিন, তারা এটাকে বুঝুন কিংবা গল্প বলবে। যারা এর ভিকটিম, ভুক্তভোগী, তারা এটাকে অবশ্যই এই জিনিসগুলোকে মান্যতা দেবে। এবং যেহেতু আমার সারা জীবনে এই কাজ করেই কাটছে, এই কাজের মধ্যেই আমি নিজেকে নিয়োজিত রেখেছি, আমি প্রতিদিন এরকম হাজার কয়েক হাজার বললে বেশি বলা হবে, প্রতিদিন এরকম একাধিক কেস আমি দেখছি, সলভ করছি, নাড়াচাড়া করছি। এর থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। বাস্তুতে মানুষকে এমন পর্যায় পর্যন্ত নিয়ে যাবে, আমি জনিবন্ধন, গর্ভবন্ধন, কর্মবন্ধন, অনেক কিছু বলেছি, প্রচুর চেষ্টা, হয়তো তার ডিপ্লোমা রয়েছে, তার সার্টিফিকেট রয়েছে, তার মেধা আছে, জ্ঞান আছে, কিন্তু সেই ব্যক্তি কোনোভাবে চাকরি পাচ্ছে না, কর্মসংস্থানের কোনো তার উপায় নেই, যে ব্যবসা করতে যাচ্ছে সেখানে ডুবে যাচ্ছে, তার বিয়ে হচ্ছে না, বিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে, প্রচুর কিছু হতে পারে। বাড়ির বাস্তুতায় বারবার বলছি, বাস্তুর মধ্যে মানুষ সব থেকে বেশি সময় কাটায়, তাই দুভাবে প্রভাব দেওয়া যায়। ব্যক্তিগতভাবে ব্যক্তিকে যদি প্রয়োগ করা হয়, তাই বাস্তুতে কিছু করি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা যে কোনোভাবে হতে পারে। ধরুন আপনি একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন একটা প্রেমজ সম্পর্কে রয়েছে,
থাকার পর তার সঙ্গে আপনার কোনো কারণে বিবাদ ঝগড়া অশান্তি হয়ে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর হয়তো আপনাদের মধ্যে কেউ হয়তো সেটা মেনে নিতে পারলেন। আমি কথার কথা বলছি, ধরুন সে মেয়েটি বা বন্ধুটি মেনে নিতে পারলো না যে সে আমাকে ছেড়ে দিল, অন্য কাউকে বিয়ে করবে, সুখে সংসারে থাকবে, আমি একটা হিংসা একটা ঈর্ষা, ওকে আমি থাকতে দেবো না। প্রয়োগ করা হলো, প্রয়োগ করে ওই ছেলেটির বিয়ে ধরুন বেঁধে দেওয়া হলো। ছেলেটার কোনোভাবে ধরুন বছরের পর বছর কেটে যাচ্ছে, ওই মেয়েটার হয়তো বিয়ে হয়ে গেছে, ছেলেটার বিয়েই হচ্ছে না। ছেলেটা যে কাজই করতে যাচ্ছে সেই কাজটাই পণ্ড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে প্রেমজ সম্পর্কতেও যেতে পারছে না, ওর বারবার বিবাদ তৈরি হচ্ছে। মেয়েটা তো প্রয়োগ করেছিল। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ব্যক্তি বিশেষ প্রয়োগ। ব্যক্তি বিশেষ কিছু খাইয়ে দিয়ে, কিছু চালান করে দিয়ে এই প্রয়োগগুলি করা যায়। এই ব্যক্তির ওপর প্রয়োগ করলে এই ব্যক্তি বাস্তুতে আরো লোকজন নিয়ে রয়েছে, সেই লোকজনের ওপর এই ইম্প্যাক্টগুলো নাও পড়তে পারে, হয়তো ওই ব্যক্তিই সেটা ফেল করবে। ঠিক আছে, বাস্তুতে এফেক্ট করা মানে ওই বাস্তুটাকে পুরোপুরি আমার কবজা, তন্ত্রের নেগেটিভ ইম্প্যাক্টের কবজা করে দেওয়া, ফলে ওই বাস্তুর প্রত্যেকে প্রভাবিত হবে। তাই এটা গোষ্ঠীবদ্ধ আর এককভাবে, দুইভাবেই এটা করা যায়। এটা এবং আরো প্রচুর প্রভাব রয়েছে। আমি তো বলে শেষ করতে পারবো না, প্রচুর প্রভাব রয়েছে। আমি বললাম দেওয়ালে রক্তের ছিটা, শব্দ শোনা, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী, নবমী, শনিবার, মঙ্গলবার, এই তিথিগুলি, বিশেষ তিথিগুলিতে বিশেষ তার মধ্যে শরীরের মধ্যে, বাড়ির লোকেদের মধ্যে বিশেষ কিছু লক্ষণ প্রকাশিত হওয়া, এবং আরো অনেক কিছু দেখা যায়। পরস্পরের মধ্যে বিবাদ হওয়া, খাওয়ারে প্রচুর চুল পড়ে, চুলের মাধ্যমে অনেক কিছু, বাড়িতে প্রচুর কালো ভ্রমর আসতে থাকে। হ্যাঁ, এরকম অনেক কিছু নেগেটিভ প্রভাব রয়েছে, যার মাধ্যমে কেউ যদি ক্ষতি করে, চালান হোক বা যেভাবে হোক, এগুলো বোঝায়। এগুলোর কি কোনো সময়সীমা থাকে? ধরুন একবার কেউ করে ফেললো, এটা কি সারা জীবন চলতে থাকবে, মানে সেই যতক্ষণ আপনি কাটাবেন না চলতে থাকবে? এটা নির্ভর করে কি প্রয়োগ করা হয়েছে, এবং যে কৃতবিদ প্রয়োগ করেছে, যে তান্ত্রিক বা যে কৃতবিদ আর কি প্রয়োগটা করেছে, সে কি বিদ্যা প্রয়োগ করেছে তার উপর নির্ভর করে। আপনি ইউটিউব দেখে, ফেসবুক দেখে কিছু টোটকা দেখছেন, বাড়ি থেকে নেগেটিভ ঊর্জা দূর করা যায় কিভাবে, কেউ ক্ষতি করলে কি করে দূর করা যায়, আপনি করুন না। আপনার ধরুন পেট ব্যথা হচ্ছে, একটা হজমের ওষুধ খেলেন সাময়িক, আপনি ডাক্তার দেখান, পরীক্ষা করুন, হয়তো পেটের ভেতরে কোনো সমস্যা হয়েছে যেটা হয়তো দীর্ঘমেয়াদী ডাক্তারের চিকিৎসার দরকার, সেটা না করলে তো সুস্থ হবে না। আপনি যতই ভিডিও দেখুন, টোটকা দেখুন, বই পড়ুন, পড়ে আপনি কিছু ছোটখাটো টিপস টোটকা ফলো করছেন, আপনার মনে হচ্ছে এটা মোটামুটি সেরে যাবে সাময়িক কিছুদিন। যদি সেরকম শক্তিশালী কিছু বিদ্যা সে প্রয়োগ করে থাকে, যে শক্তিশালী তন্ত্র প্রয়োগে এই ক্রিয়াটা করা হয়েছে, ঠিক সেই রকমই শক্তিশালী প্রতিকারও প্রয়োগ করতে হবে, তবেই এই কাজটা কিন্তু খণ্ডন হবে, নচেত নয়। এবং যে প্রয়োগ করছে, তাই জন্য সে কি প্রয়োগ করেছে সেটার উপর নির্ভর করে। অনেকে এরকম থাকে, বারবার প্রয়োগ করতে থাকে। হ্যাঁ, হয়তো 2 বছর 3 বছর ধরেও আমি দেখেছি এমন লোক আছে, 2-3 বছর ধরে টানা তার উপর প্রয়োগ করা হচ্ছে। বিরাট একটা সমস্যা, ক্ষতির মধ্যে রয়েছে একদম। শুধু হয়তো প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাসটাই চলছে, কোনো কিছু খাচ্ছে না, শরীরে কোনো মলমূত্র ত্যাগ কিছুই নেই, সব বন্ধ হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারছে না, পুরো শুয়ে একটা কঙ্কাল সাত চেহারা এরকম হয়েছে। চোখ মুখ ভেতরে ঢুকে যায়, চোখের তলায় কালি পড়ে যায়, চোখ ভেতরে ঢুকে যায় বা বেরিয়ে আসে, দাঁতের মধ্যে পরিবর্তন, মানুষের খাবারের প্রচুর পরিবর্তন হয়, প্রচুর পরিমাণে খাচ্ছে অথবা খিদেটাই মরে গেছে, চুল খুলে ঘুরতে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই ধরনের বিষয় ঘটলে, রাত্রেবেলা জেগে থাকা, একা কোনো কিছুর সঙ্গে কথা বলা, এবং আরো ভয়াবহ কিছু বিষয় রয়েছে যেগুলো প্রয়োগ করলে মহিলাদের সঙ্গে অনেক সময় এইসব প্রেত পিশাচরা এসে এমনকি সহবাস পর্যন্ত, এরকম ঘটনা নিদর্শন পাওয়া যাচ্ছে। এবার কে ক্ষতিটা করছে, কি প্রয়োগ করছে, কোন বিদ্যা প্রয়োগ করেছে, তার উপর নির্ভর করে যে আপনি কিভাবে করে সেটার প্রতিকার করবেন। তবে এসব ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন হয় যদি সেরকম কিছু শক্তিশালী প্রয়োগ না করেন, 2-1 দিন ঠিক থাকবে, তারপরে সেটা কেটে যাবে, আবার আপনি প্রভাবিত হবেন। তাই এসব ক্ষেত্রে উচিত কারোর কৃতবিদের থেকে পরামর্শ নিয়ে পার্মানেন্টের প্রতিকার করে রেমেডি তারা সলিউশন। আচ্ছা, আমি একটা প্রশ্ন না এর আগেও আমি 2-3 জনকে করেছিলাম, এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাইছি যে আপনি বললেন না যে কারোর ক্ষতি যদি করতে চাই তাহলে তার সামনে যাওয়ার দরকার নেই, তার অনেক কিছু দিয়েই করা যায়, তাহলে যারা ধরুন খুব নাম করা ব্যক্তিত্ব, তাদেরও তো অনেকে ক্ষতি করে দিতে পারে। কেউ যদি ক্ষতি করতে যায় তাহলে তারা কি করতে পারে? তারা দেখুন, এবার একটা কথা বলি, এইখানে এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি যেটা হয়তো অনেক মানুষের সজাগ হওয়া দরকার। বশীকরণটা এখানে খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করবো, আপনি যেটা বললেন। এইবার অনেকে প্রশ্ন করবে, তাহলে কি আমি নরেন্দ্র মোদীকে বশীকরণ করে নেবো? তন্ত্রের যদি এত ক্ষমতা থাকে, আমি কি মাধুরী দীক্ষিতকে বশীকরণ করে নেবো? তাহলে তো ওই যে পাকিস্তান বলেছিল না যে তোমরা কাশ্মীর নিয়ে মাধুরী দীক্ষিতকে দিয়ে দাও, কাশ্মীরকে নিয়ে নাও, ব্যাপারটা তো সত্যি সহজ হয়ে করা যায়, কিন্তু কখন করা যায়, কিছু গাইডেন্স, কিছু বিধিনিষেধ আছে। আপনি তন্ত্র প্রয়োগে এই কাজটা করতে পারবেন,
তবে তখনই করতে পারবেন যখনই তার সঙ্গে কোনো না কোনোভাবে আপনার কোনো যোগসূত্র থাকবে, সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ মাধ্যমে। আমি এখনই চাইলে মমতা ব্যানার্জিকে প্রয়োগ করে ভোটে হারিয়ে দিতে পারবো না। পারবো। কখন পারবো? আমি তার সঙ্গে সারাদিন দিনে 2 ঘন্টা 10 ঘন্টা সময় কাটাই। আমি তাকে কিছু দিলে সে খাবে, আমি তাকে কিছু দিলে সে পড়বে, আমি তার ব্যবহার্য কোনো জিনিস আনতে পারবো। একটা কথা মাথায় রাখতে হবে, এই যে খুব পপুলার পার্সন যারা রয়েছে, খুব পপুলার মানুষজন যারা রয়েছে, এদের জন্মছকে গ্রহ সন্নিবেশ অবশ্যই এমন আছে বলে তারা সেই উন্নতি শিখরে পৌঁছাতে পেরেছে, এটা বুঝতে হবে। এবং সেই কারণে তাদের গ্রহ সন্নিবেশ এমন আছে বলেই তারা জীবনে এত অ্যাচিভমেন্টস পেয়েছে। তাদের জীবনে তাদের আয়ুটাও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে খুব দীর্ঘ হয়, খুব দীর্ঘদিন বাঁচে বা বেঁচে থাকে। জ্যোতি বসুর আয়ু দেখুন, আপনি নরেন্দ্র মোদীর আয়ু দেখুন, আপনি তার মায়ের আয়ু দেখুন, প্রচুর মানুষ রয়েছে, আপনি অমিতাভ বচ্চনকেই দেখুন। দীর্ঘায়ু মোটামুটি সাধারণ মানুষের থেকে কিছুটা হলেও দীর্ঘায়ু আমরা কল্পনা করতে পারি। এবার কেউ যদি প্রতিদিন নেশা করে, নিজের যদি লাইফস্টাইল খারাপ রাখে বা আত্মহত্যা করে বা কোনোভাবে করে খুন করা হয়, সেগুলো তো হতেই পারে। ওসব আমি মানে ব্যতিক্রমী বিষয় সরিয়ে দিচ্ছি। তাদের ছকে গ্রহ সন্নিবেশ এমন ছিল বলেই সে সেই কাজটা সফল করতে পেরেছে। ফলে গ্রহের একটা সাপোর্ট রয়েছে। যেমন কারো ছকে যদি মাঙ্গলিক কালসর্পের মতন দোষ থাকে, আপনি ধরুন একটা জায়গায় 100 জন বসে আছে, তাদের মধ্যে 20 জনের ছকে মাঙ্গলিক দোষ রয়েছে বা কালসর্প খুব পজিটিভলি মানে এমনভাবে রয়েছে যেটা প্রকৃতপক্ষে মাঙ্গলিক বা কালসর্প বলা যায়। ওর কোনো দ্বিমত নেই যে ওটা মাঙ্গলিক নয়, ওটা মাঙ্গলিকই, প্রকৃত মাঙ্গলিক। এক হচ্ছে বঙ্গ কালসর্প, এটা ওটা না, স্ট্রং মাঙ্গলিক বা কালসর্প। ওই 100 জনের উপর আমি যদি তন্ত্র প্রয়োগ করি, 100 জনের মধ্যে 70 জনের আগে যে 30 জনের মধ্যে মাঙ্গলিক কালসর্প ছিল, তাদের আগে সবার আগে ওই প্রভাবটা তাদের উপর পড়বে। কিন্তু এটা নিয়ম, কারণ গ্রহ অবস্থান, গ্রহের যোগ, গ্রহের নেগেটিভ যোগ, এগুলো কিন্তু মানুষের ওপরে এই প্রভাবগুলো ফেলতে অনেকটা প্রভাব দেয়। এইবারে এই যে পপুলার পার্সন, তাদের গ্রহ সন্নিবেশ অবশ্যই এমন আছে বলে, স্ট্রং কিছু রয়েছে বলেই তারা সেই তার কর্মের মাধ্যমে আমরা বলি কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। ব্যাপারটা তো এটাই, আমার ভাগ্যে আছে, আমি কর্ম করে ভাগ্যের, আমার যে ভাগ্যে যেটা আছে সেটা হাসিল করছি। সেই প্রয়োগটা তার মধ্যে রয়েছে বলে তারা পেয়েছে। সুতরাং তাদের উপর আমি যদি এফেক্ট দিই, তাহলে তাদের গ্রহ যত বলবান, আমার প্রয়োগটাও কিন্তু সেরকম শক্তিশালী করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমার তার সঙ্গে ইন্টারকানেক্টেড হওয়াটা খুব জরুরি। আমি একটা সাধারণ মানুষ, আপনি একজন সাধারণ মানুষ বা সাধারণ যে কোনো মানুষ, তাকে তো আর আমি তো বলবো না যে অমিতাভ বচ্চন চেনে না, তা আমি কি করে তার উপর প্রভাবটা দেবো? হ্যাঁ, কিছু দিলাম সাময়িক, সে হয়তো বুঝলো না। আমি এখান দিয়ে ধরুন প্রয়োগ করলাম, কালকে হয়তো অমিতাভ বচ্চন বাড়িতে হোঁচট খেয়ে মুখ টুকে পড়ে গেল, সেটা কি আমি আপনি জানতে পারবো না? কোনো মিডিয়া জানতে পারবে না? ব্যাপারটা সেইরকমই, ছোটোখাটো কিছু হলো যেটা না হওয়ার বরাবর, তার কোনো বিস্তৃতি প্রেক্ষাপট নেই, আমি সেটা ওইভাবে করে ধরাতে পারবো না। ধরাতে গেলে ওই যে বললাম, আমি তার সঙ্গে মিশছি, জানছি, এইটা দরকার। এই জন্য অনেকে কেস নিয়ে আসে। আমার সাথে 10 বছর আগে একজনের সম্পর্ক ছিল, তার সঙ্গে আমার আর এখন কোনো সম্পর্ক নেই, আপনি না ওনাকে আমার কাছে এড়িয়ে দিন। যে কোনো সাধারণ মানুষ কি বলবে? বশীকরণ প্রয়োগ করে দেবো, হয়ে যাবে? হবে না। কারণ বশীকরণটা ফুলফিল হওয়ার জন্য একটা শর্ত লাগে। ওই 10 বছর আগে আপনার সাথে যার কানেকশন ব্রেক হয়ে গেছে, আপনাকে ছেড়ে যে চলে গেছে, আপনি এখন আমার কাছে কেন, পৃথিবীর যে কোনো বড় অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক, জ্যোতিষীর কাছে চলে যান, তার সঙ্গে আপনাকে আপনার জীবনে পুনরায় ফিরিয়ে এনে দেবে। সে বলবে, আপনার থেকে প্রচুর টাকা নিয়ে নেবে, অর্থ নিয়ে নেবে, যা হোক একটা প্রতিকার করে দেবে, তাতে ফল না হলেও তার কিছু যায় আসে না। এটা আপনাকে বুঝতে হবে। এখানে কিন্তু না হওয়ার সম্ভাবনাই 90% না হওয়ার সম্ভাবনা। আচ্ছা, ঠিক আছে? তো এইরকম কিছু কিছু ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করতে হবে, জানতে হবে। তন্ত্রের মাধ্যমে করা যাবে। আপনি বললেন যে এই যে ফেমাস মানুষ বা যে কোনো বৃদ্ধ ব্যক্তি প্রয়োগ করা যাবে, তন্ত্রে তার উপর প্রভাবও দেওয়া যাবে, কিন্তু সেটার জন্য যে শর্তগুলো দরকার, সেটা যদি বাস্তবভাবে রক্ষিত হয়, তাহলে অবশ্যই সেটা ফলদায়ী হবে। আজ না হোক কাল ফলদায়ী হবে, অথবা ফলদায়ী হলে সেটা অল্প সময়ের জন্য হোক, হলেও সেটা হবে। আচ্ছা, এই যে আপনি যা বললেন যে বাস্তব ক্ষেত্রেও তো ক্ষতি করা যায় এবং ম্যান টু ম্যান ভ্যারি করেও ক্ষতি করা যায়, তাহলে এটা ক্ষতিটা কিভাবে হয়? মানে স্থান, কাল, পাত্র বা কোথায় করলে বেশি এটা অ্যাক্টিভ, মানে বেশি কার্যকরী হবে আর কি? তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে এই প্রয়োগগুলি মূলত শ্মশানে করাটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। কিছু কিছু প্রয়োগ নির্জন স্থানেও করা যায়, সেটা শ্মশান না হয় নির্জন ফাঁকা স্থান হতে পারে, গ্রামগঞ্জে কোনো পরিত্যক্ত জমি, সেখানে বসেও তান্ত্রিক কাজ করতে পারে। কিছু কিছু প্রয়োগ আছে যেগুলো নির্জন স্থান থেকেই করতে হয়, যেমন বান মারার কাজ। ইন্ডিভিজুয়ালি বান মারার কাজটা শ্মশানেই, কবরস্থানে বা নির্জনেই করতে হয়, কারণ সেটা যদি ঠিকভাবে না যায়, পানটা যেটা মারা হবে
এই বানটা যার উপর চালান করা হচ্ছে তার উপর ঠিকভাবে যদি না যায়, যে মারছে তার উপর ঘুরে আসবে। ঠিক আছে, যে প্রেত বা পিশাচটাকে আমি ডাইরেকশন দিয়ে চালন করছি, সে যদি সঠিকভাবে সঠিক গন্তব্যে না যায়, ও যদি দিকভ্রষ্ট হয়, ও কিন্তু যে তাকে চালান করেছে তাকে শেষ করে দেবে। কাজে এগুলো কিন্তু খুব রিস্কি কাজ। এগুলো গৃহে বা গৃহস্থ ব্যক্তির পক্ষে প্রয়োগ করাই উচিত না। বিবাহিত ব্যক্তি যার স্ত্রী রয়েছে, সন্তানাদি রয়েছে, এদের এই সমস্ত মানুষদের ক্ষেত্রে তো এগুলো প্রয়োগ করাই উচিত না, যদিও অর্থের জন্য অনেকে করে, কিন্তু করাটা উচিতই না, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। আর গৃহস্থ বাড়ি থেকে যদি এই প্রয়োগগুলো কেউ করে, নির্জন স্থান বা কোনো শ্মশান বা যেখানে দরকার সেখানে না করে, তাতেও কিন্তু ওই বাস্তুরও, যে বাস্তুর উপর করলো বা যার উপর করলো সেটা এফেক্টেড হলোই, যিনি ওখান থেকে চালান করছেন তার ওই জায়গা, সাধন কক্ষটা, সাধন স্থলটাও কিন্তু এফেক্টেড হবে। তার জন্য কিন্তু এইগুলো সবসময় উচিত, কিছু প্রপার গাইডেন্স রয়েছে এবং গুরুর নির্দেশ বা গুরুর আদেশ, গুরুর প্রশিক্ষণটা ভীষণভাবে দরকার। গুরুর প্রশিক্ষণ নিয়ে, গুরুর আদেশ নিয়ে যে গাইডলাইন্স শর্তাবলী সেগুলোকে মাথায় রেখে আত্মরক্ষা করতে হবে আগে, যাতে আমার ওপরেই এটা ঘুরে না আসে। এই আত্মরক্ষাটা যারা করে তারা এই সবগুলো করে নেয় ছোট কর্মগুলোতে, এইগুলো মারণ, উচ্চাটন, বিচ্ছেদন বা বিদ্বেষণ, বশীকরণ, মোহন, সংমোহন, এগুলোকে ছোট কর্ম বলা হয়। এগুলো সাধন জগতের মধ্যে পড়ে না, মূলত খুব নিম্ন মস্তিষ্কের যেসব তান্ত্রিকরা হয়, অর্থ উপার্জনই যাদের কেবল লক্ষ্য থাকে এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে তারা মানুষের ক্ষতি এবং ভালো দুটোই করতে পারে, এইটা যাদের উদ্দেশ্য থাকে তারাই মূলত এইসব কাজগুলো করে থাকে। সাধারণ কোনো তান্ত্রিক বা জ্যোতিষ যারা ভালো কাজ করতে সিদ্ধহস্ত, দেবদেবীর উপাসনা করতে সিদ্ধহস্ত, তারা কিন্তু কখনো এই ধরনের ক্রিয়ায় মনোনিবেশ খুব একটা করবে না। কারণ মা আমাদেরকে সাধন জগতে নানান খেলনা দিয়ে ভুলিয়ে রাখে, এটাই হলো সহজ বিষয়। এই খেলনাগুলো কি? এই খেলনাগুলোই হচ্ছে এইসব পিশাচ, ডাকিনী, যক্ষিণী, পদ্মিনী, নটিনী যে ধনদা প্রয়োগ করা হয় মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থ উন্নতির জন্য। বাজারে চলতি খুব প্রচলিত, পঞ্জিকা খুললে দেখা যায় ধনদা কবচ নিয়ে। ধনদাটা কি? ধনদাটা যক্ষিণী। যক্ষিণীটা কি? যে প্রবল ধন সম্পদ আগলে রেখেছে, মৃত্যুর পরেও তার ধনের প্রতি মায়াটা চায়নি, সেই যক্ষিণী হয়ে ঘুরে বেড়ায়, যক্ষের ধন আগলে বেড়ায়। সেই রকম প্রেত বা পিশাচকে টেনে নিয়ে এসে যক্ষিণী ধনদা প্রয়োগের ক্ষেত্রে মৌচাক দিয়ে হোম করার বিধান আছে তন্ত্রে। এগুলো খুব গুপ্ত বিষয়। যেমন ঘি দিয়ে ঘৃতাহুতি দেওয়া হয়, মৌচাক, মধু সমন্বিত সেই মৌচাককে টুকরো টুকরো করে সহস্র হাজারের ঊর্ধ্বে বিশেষ দ্রব্য আছে তার মাধ্যমে আগুনে আহুতি দিয়ে ধনদা যক্ষিণীকে প্রকট করে তার মাধ্যমে ধনদা কবচ যন্ত্র তৈরি করে ব্যবসায়ী বা বিজনেসম্যানদের দেওয়া হয়। চরম ফলদায়ী, দিনের দিন রাতের রাত সে ধনী হয়ে উঠতে পারে। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রচুর, সেটা যার কাজ হচ্ছে তাকে বলে দেওয়া উচিত, তাতে যদি সে প্রস্তুত থাকে করবে। মূলত ধনদার প্রয়োগ কেন করা হয়? প্রমোটারদের জন্য ধনদার প্রয়োগ করা হয়, নেতা মন্ত্রীদের ভোটে জয়লাভের জন্য জয় বিধ্বংসী প্রয়োগ আছে। আমি প্রচুর কাজ করেছি, ভোট চলছে, অন ক্যামেরাই বলছি, ভোট চলছে, হ্যাঁ, ভোটে নির্বাচনে জয়লাভের জন্য আমি আগেও কাজ করেছি, এখনো কাজ করেছি। ভোটের জন্য জয় বিধ্বংসী প্রয়োগ আছে তন্ত্রে, নেতাদের জন্য, পুলিশের জন্য প্রমোশন, পুলিশের বিভিন্ন পদোন্নতি, বিভিন্ন বিষয়, আচ্ছা, প্রমোটারদের, এগুলোর জন্য ধনদা প্রয়োগ করা হয়। এরকম প্রচুর, এগুলো যক্ষিণী। মধুমতি রয়েছে, কর্ণ পিশাচিনী রয়েছে, এর নামেই পিশাচিনী রয়েছে, বোঝাই যাচ্ছে এটা পিশাচ, পিশাচি, এটা কোনো দেবী নয়। ঠিক আছে, এটা কোনো দেবী হতে পারে না। দেবী ওই যেটা বলছিলাম ভুলিয়ে রেখেছে, মা সাধনার, আমি আপনাকে আগে বলছিলাম পিরামিডের মতন ব্যাপারটা, টপ অফ দ্য হিল পিরামিডের মূল চূড়াতে বসে রয়েছেন দেবী মহাবিদ্যা, তিনি বসে রয়েছেন। তার নিচে ধাপে 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 এই প্রেত, পিশাচ, ভূত, প্রেত সব তার আবরণ দেবতা হয়ে চারপাশে তাকে পাহারা দিচ্ছে। আমার উদ্দেশ্য সাধন করা, সাধন করে আমাকে উপরে দেবীর কাছে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর সময় মা নানান পরীক্ষা নেয় সাধকের। তার মধ্যে আমি যদি চাই, আমি আমার এই যে নিচে যে পিশাচ, অপদেবতা, অপশক্তিগুলো উপস্থিত, তাদের মন্ত্র বা তাদের সিদ্ধ করে তাদেরকে আমার বিজনেসের জন্য ব্যবহার করতে পারি, তন্ত্রটাকে ব্যবসার জন্য ব্যবহার করতে পারি। আর যদি আমি চাই, যদি আমি বুঝি যে এটা আমার সময় অপচয়, এটা আমার সাধন পথের অপচয়, সাধনার সময় নষ্ট করছি আমি, তাহলে আমি সেই বুদ্ধি প্রয়োগ করব। আমি কিন্তু এইগুলো সিদ্ধর দিকে যাবই না, এইগুলো নিয়ে আমি টানাটানি করবোই না। আমি তখন ওই মহাবিদ্যাদের পূজা, মহাবিদ্যাদের পাঠ, মহাবিদ্যাদের কিভাবে করে সাধন করা যায়, মহাবিদ্যাদের কিভাবে লাভ করা যায়, সেই দিকেই এগোবো। তাই এইগুলো একটা খেলনা দিয়ে মা ভুলিয়ে রেখেছে। এই জন্য আমি একটু আগে বললাম না, এই নিম্ন স্তরের বিভিন্ন অপদেবদেবীদের দিয়ে কাজ করলে খুব দ্রুত ফলদায়ী হয়, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি কেটেও যায়। এটা তো একটা মায়া, এটা তো একটা মোহ। মানুষকে দেবতারা সেই মোহর মধ্যে আচ্ছাদিত রেখেছে। এখন আপনি সেই মোহর মধ্যে থাকবেন, নাকি সেখান থেকে নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে আপনি উপরে এগিয়ে যাবেন, সেটা আপনার নিজের চিন্তা। এই জন্য আমি বলি বারবার যে ব্রহ্মজ্ঞান লাভের আগে কাণ্ডজ্ঞান থাকতে হবে। যার কাণ্ডজ্ঞান নেই সে ব্রহ্মজ্ঞান কোনোদিন লাভ করতে পারবে না। এইটাই সেই কাণ্ডজ্ঞান। আপনার সাধারণ কমন সেন্স যদি না থাকে, আপনি পারবেন কি করে? এইবার অনেকে যারা ভিডিও দেখবেন তারা আমাকে উদ্দেশ্য করে বলতে পারেন যে আপনি নিজেও তো তন্ত্রর মাধ্যমে জীবিকা নির্বাহন করেন, বলতেই পারেন, এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আমি করি,
তন্ত্রের মাধ্যমে আমিও জীবিকা নির্বাহ করি, কিন্তু আমি ওই প্রেত পিশাচ জিন পরি দিয়ে মানুষের ক্ষতি করে ফেলছি, লোককে বান মেরে দিচ্ছি, লোকের যাতে কিভাবে সর্বনাশ হয়, ক্ষতি হয়, সারাদিন এই চিন্তা করছি। এইগুলোর কোনো কিছুর মধ্যেই আমি আমার কেরিয়ারের কোনোদিন আমি সময় নষ্ট করি, কোনোদিনই করি। সেই কারণেই হয়তো আমি এই কথাগুলো বলে মানুষকে সচেতন করতে পারি, কিন্তু মূলত এগুলো বেশি হয়। আর বান মারা এগুলো দেখুন, এগুলো আগে গ্রামগঞ্জে কোন কার বাড়ির গরু বেশি দুধ দেয়, কার বাড়ির খেতে বেশি ধান ফলে, কার বাড়ির গাছে বেশি ফল ফুল ফলে, সেগুলোর দেখে মানুষ ঈর্ষান্বিত, কার পুকুরে বেশি মাছ ওঠে, এগুলো দেখে মানুষ ঈর্ষান্বিত হতো। এর ছেলে বেশি ভালো খেলাধুলায় পড়াশোনায়, আমার ছেলের থেকে বেশি ভালো কেন, ওর ছেলেকে বান মেরে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এই সমস্তগুলো বেশি তারা প্রচলনটা ছিল। এখন গ্রামের মানুষরাই তো শহরে আসছে, বা গ্রাম থেকে শহরে, তার মানে এই নয় আমি গ্রামের মানুষদের খারাপ বলছি বা কিছু। এই একটা ট্রেডিশন সেখানে কিছু কিছু মানুষদের মধ্যে পূর্বে প্রচলিত ছিল। আচ্ছা, এখন এগুলো শহরের মধ্যে মানুষের ঈর্ষার ব্যাপারগুলো হচ্ছে একটু আলাদা রকম। মানে গ্রামে যেটা ওই গরুর দুধ আর মাছের ফলনে, ধানের ফলন আর মাছের চাষে ছিল, শহরে হচ্ছে সেটা তার বেশি অধিক, তার আগে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে কেন চাকরিতে, ও বেশি প্রমোশন পেয়ে যাচ্ছে কেন, আমার থেকে ভালো পরীক্ষায় রেজাল্ট করছে কেন, তার ছেলে বা তার স্বামী ভালো চাকরি করছে কেন, অমুক লোক ভালো ব্যবসা বাণিজ্যে ফুলে ফেপে উঠছে কেন। এইগুলোই হচ্ছে মূলত ঈর্ষার কারণ। আরও নানান রকম আছে। শত্রুতা তো অনেক রকম হয়। আপনার প্রপার্টি নিয়ে কত শত্রুতা, কত সমস্যা। বাড়ির লোক, সেই তার বাড়ির লোককে যাতে প্রপার্টির ভাগ দিতে না হয়, তন্ত্র প্রয়োগ করে, নিজেরই বাড়ির লোক হয়তো ভাই কি মামা কি জ্যাঠা কি কাকা, সে তার বাড়ির নিজেরই বংশজ, তাদেরকে যাতে ভাগ দিতে না হয় তার জন্য তন্ত্রের প্রয়োগ করে তাকে মেরে ফেলতে চাইছে, যাতে প্রপার্টি আত্মসাৎ করে না, যেরকম তো অহরহ ঘটছে, প্রচুর ঘটছে। তাহলে এইগুলোর প্রবণতাটা এখন চলে আসছে। এই বিষয়গুলো মানুষের মধ্যে যতদিন মানুষ থাকবে ততদিন মানুষের মধ্যে থাকবে। এইগুলোকে আমি বা আপনি চাইলেও বের করে আনতে পারবো না। তো এইগুলোর মাধ্যমে অপদেবতার প্রয়োগ করে ব্যবহার করা হয়। এবার এই নির্জন স্থানে সে প্রয়োগটা করছে। আর আমি প্রথমে বলেছি, পুরুষের ঘাম, বীর্য, চুন, কাপড়ের অংশ, নখ, এঁঠো, মাটি, হ্যাঁ, ঘর ঝাড় দিয়ে বার করা ধুলো, তার বসে থাকা জায়গার স্পর্শ, হাজারো দ্রব্য উপাদান রয়েছে যার মাধ্যমে তন্ত্রের ছবি, নাম, গোত্র, অনেক কিছু রয়েছে। এর মাধ্যমে তন্ত্র বা জন্মছক, আপনার জন্মছক যদি আমার সামনে থাকে, আমি ওই জন্মছকের উপরেও প্রয়োগ করতে পারি। মানে তন্ত্রে আমি পারি বলতে তন্ত্রে বিধান আছে। আচ্ছা, তো এইভাবেও করা যায়। সুতরাং এই পরিসরটা বিরাট বিস্তৃত। এর মধ্যে বহু পদ্ধতি, কোনো পদার্থ থাকে। প্রত্যেক তান্ত্রিকদের নিজস্ব গুরু পরম্পরায় গুরুরা তাদের শিষ্যদের প্রচুর নির্দেশনা দিয়ে থাকেন, প্রচুর মন্ত্র, গুরু প্রদত্ত এবং কিছু পদ্ধতি থাকে যেগুলো তাদের সিদ্ধ করা থাকে, এবং যার মাধ্যমে তারা কিন্তু এগুলো নিজস্ব গুরু প্রদত্ত বিদ্যার মাধ্যমেও করে থাকে। তাই এই পদ্ধতিগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, কোন তান্ত্রিক বা সাধক কিভাবে প্রয়োগ করবে সেটা তার উপর ভ্যারি করে। তবে আমি বারবার বলছি, ছোটকর্ম ভালোর জন্য দেখুন করা যায়। আমরা বশীকরণ কি প্রয়োগ করি না? আমি কি আমার কর্মজীবনে বা অভিজ্ঞতায় করেছি। কখন বশীকরণ প্রয়োগ করা? স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড বিবাদ, প্রচন্ড অশান্তি, হয়তো একটা ন্যূনতম বশীকরণ প্রয়োগ করলে সংসারটা হয়তো ভাঙবে না, টিকে থাকবে। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসার, তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফারেন্স করছে, এখানে হয়তো ওই তৃতীয় ব্যক্তিকে বিচ্ছেদ করে দিয়ে ওই স্বামী স্ত্রীর মধ্যে হয়তো বশীকরণ করলে তার সংসারটা হয়তো টিকে থাকবে। এটা তো ভালো কাজের জন্য করা, এটাকে তো আমি খারাপ বশীকরণের সঙ্গে মেলাতে পারবো না। মা বাবার সঙ্গে সন্তানের এত খারাপ সম্পর্ক, বাবা মাকে প্রতিদিন মারধর করে, ঘর থেকে বের করে দিচ্ছে, এখানে আমি যদি ওই বাবা মা এবং সন্তানের মধ্যে একটা ন্যূনতম বশীকরণ প্রয়োগ করে সম্পর্কটা সুধার আনার চেষ্টা করি, এটা তো পজিটিভ কাজের উদ্দেশ্যে করা, এটা তো খারাপ হতে পারে না। এই তন্ত্রকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে প্রয়োগ করবেন, আপনার উপর ডিপেন্ড করে। এখন আপনি এসে বললেন আমি আমার অফিসের বসকে বশীকরণ করে পুরো ব্যবসাটাই আমার নামে লিখিয়ে নেবো, এটা কোনো একটা কথা? এটা তো মানে এইটা যার মাথায় আসবে এই বুদ্ধিটা, সে তো মানুষকে মেরে ফেলতেও দ্বিধা বোধ করবে, সংকোচ বোধ করবে না। তাহলে এই লোভ থেকে পাপের মৃত্যু, ছোট থেকেই বড় আঘাত ধারণ করবে। তন্ত্র মা হাতে দিয়ে ছেড়ে দিয়েছে, তুমি কিভাবে ব্যবহার করবে তোমার উপর নির্ভর করছে। ব্যাপারটা হচ্ছে সত্যের ক্রিয়ার মাধ্যমে করলে তার প্রভাব তোমাকেও পেতে হবে। এই যে আমি নিজের কথাই যদি বলি, আমার খুব ভালো লাগে, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি চাইলেই তো, আমার যা এডুকেশনাল কোয়ালিফিকেশান ছিল বা আছে, আমি চাইলেই একটা চাকরি করতে পারতাম, সরকারি বেসরকারি না পারলে আমি কিছু ইনভেস্ট করে একটা ব্যবসা করতে পারতাম। অনেকে আমাকে বলে যে আপনি চাইলেই তো একটা অন্য কোনো ভালো বিজনেস তৈরি করতে পারতেন, সেই বিজনেসের মার্কেটিং করে ভালো বিজনেস আপনি গ্রো করে দিতে পারতেন, আপনি এই কাজটা করলেন কেন? আমি যদি 10টা মানুষেরও প্রবলেম সলভ করি আজকে, আমি যদি 10টা মানুষকেও রেমিডিটি প্রতিকার দিই, তন্ত্রের মাধ্যমে হোক কি যেভাবেই হোক, 10টা মানুষেরও যদি আমি সলভ করি, এই 10টা মানুষ সারাটা জীবন তার এই সমস্যা সমাধানের জন্য আমার কথাটা মাথায় রাখবে তো। আমার কথাটা যতদিন
এই যে বাবা মার কথা বললাম, তার সন্তান তাকে বের করে দিচ্ছিল, আমার কোনো কাজের ফলে এই ব্যক্তিটা যদি এই প্রবলেমটা সলভ হয়ে যদি তাই ছেলেকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারে, যতদিন সে বেঁচে থাকবে তার ছেলে মেয়ে যত দিনে যতবার 10বার তার সামনে আসবে, আমার কথা একবার হলেও তো মনে পড়বে। আমার দেওয়া প্রতিকারটা তো তার সাথে আছে, প্রতিকারটা যতবার সে দেখবে ততবার তো আমার কথাটা মনে পড়বে। এই যে একটা পরম প্রাপ্তি, পজিটিভ প্রাপ্তি তো এটা নেগেটিভ প্রাপ্তি না। এই প্রাপ্তিটা পাওয়ার জন্যই আমার এই কাজটা করতে ভালো, সেই জন্য আমি করি। এই হচ্ছে ব্যাপার। সাধক বা প্রয়োগ যে করবে, সেই কৃতবিদ কিভাবে প্রয়োগ করবে এটা তার উপর নির্ভর করে। আর তখন বললেন যে যারা নেতা মন্ত্রী যে ভোট চলছে, ভোটের জন্য জেতার জন্য আসছে, বা কোনো পুলিশ অফিসার আসছে, তাদের র্যাঙ্কটা আমার কাছেই যে শুধু আসছে না, এটা যে কোনো মানুষ যে কোনো সমস্যার জন্য যে কারো কাছে যেতে পারে। হ্যাঁ, কিন্তু তারা তো এই জিনিসটা পাচ্ছে, এটা করি। তাহলে বলে না যে কিছু পেতে হলে কিছু দিতে, তাদের কি কোনো দিক থেকে এটা অন্য কোনো দিক থেকে কি তাদের কোনো ক্ষতি হচ্ছে না? খালি কেন হবে না, কেন হবে না? আমি বারবার বললাম, তাহলে তো মা এটাও বলতে পারতো, দেখুন সন্তান বড় হলে বাবা মাকে দেখভাল করে না, বর্তমান যা ক্রাইটেরিয়া বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, যদি এই ভেবে লোকে সন্তান জন্মই দিত, তাদেরকে কোনোদিন বাবাই হতো না। তবুও তো মানুষ ছোট বৃদ্ধ বয়সের একটা আস্থা হিসেবে সন্তানটি জন্ম দেয়, লালন পালন করে, ভালো শিক্ষা দেয় তো। এই যে এতগুলো মানুষ চাকরি চলে গেল, বেকার হলো, এর মধ্যে 25,000 মানুষ হোক, 30,000 হোক, 5,000 হলেও তো তাদের বাবা মারা তাদের হাতে বাড়ি বিক্রি করে হোক, জমি বিক্রি করে হোক, গয়না বিক্রি করে হোক, টাকা তুলে দিয়েছিল যে তুমি এই টাকাটা দিয়ে তুমি চাকরিটা পাও। তার সন্তানের ভালোর জন্যই তো করেছিল। প্রচুর মানুষ তাদের সব কিছু বিক্রি করে দিয়ে সর্বশান্ত হয়ে পথে বসে পড়েছে, ভালোর জন্য তো করেছে। মা যখন আপনাকে জন্ম দিয়েছে, মা আপনার হাতে ওই পৃথিবীটা তুলে দিয়েছে, আপনি সেটা কিভাবে ব্যবহার করবেন বারবার বলছি, পজিটিভ নেগেটিভ আপনার ওপর। আপনি তন্ত্র প্রয়োগ করে আপনার চাকরির ইনক্রিমেন্ট করা, আপনি তন্ত্র প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করা, আপনি তন্ত্র প্রয়োগ করে যে কোনো কাজ করুন, যতক্ষণ পর্যন্ত আপনার সেই কাজে আপনার উপকার হোক, আপনার মঙ্গল হোক, কেউ বাধা দেয়, যতক্ষণ পর্যন্ত সেই কাজে বাকি কারোর ক্ষতি হচ্ছে না। আমার উদ্দেশ্য আমি আমার ভালো করবো, কারোর যাতে ক্ষতি না, এটা আমাকে দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত সেটা ঠিকঠাক। আপনি যখন কারো ক্ষতি করছেন, প্রকৃতি বিরুদ্ধ আচরণ করছেন, প্রকৃতি আপনাকে ওটা ফিরিয়ে দেবে আজ না হোক কাল। তাই যতক্ষণ আপনি ক্ষতি করছেন না, আমি যে প্রয়োগটা করবো, একটা ছোট্ট আপনাকে আরেকটা কথা বলি, আমি যে প্রয়োগটা করবো, ধরুন কোনো একটা সমস্যার সমাধানের জন্য আমি কোনো প্রয়োগ করব, এই প্রয়োগটা আমি কিভাবে করব, কোথা থেকে করব, যে মন্ত্রটা আমি প্রয়োগ করব, যে মন্ত্রটা আমি সিদ্ধ করে রেখেছি, বা যে পদ্ধতিটা অবলম্বন করব, আমি নিজে থেকে তো তৈরি করছি না, আমি শাস্ত্র দেখেই তো করছি। হ্যাঁ, সেটা যে কোনো শাস্ত্র হতে পারে, শাস্ত্র দেখে করছি, তন্ত্রের কিছু বিরচিত শাস্ত্র সেটা দেখে করছি। আর শাস্ত্র মানুষ রচনা করেছে, এই ধারণাটা ভুল, মানুষ লিখেছে, লিপিবদ্ধ করেছে, অনুবাদ করেছে, মানুষ রচনা করে। আগমতন্ত্র নিগমতন্ত্র শাস্ত্রের তন্ত্রের দুটো ভেদ রয়েছে। একটা মহাদেব বলছেন, দেবী পার্বতী প্রশ্ন করছেন, পার্বতী বা দেবীর প্রশ্নের উত্তর মহাদেব দিচ্ছেন, দেবী শুনছেন, গণেশ লিখছেন। আর একটা উল্টো, দেবী উত্তর দিচ্ছেন, মহাদেব প্রশ্ন করছেন, গণেশ লিখছেন। দুটো আগম আর নিগম। এই শাস্ত্রগুলোর মধ্যে সবকিছু লিপিবদ্ধ রয়েছে, ঠিক আছে? এর মধ্যে প্রভূত মন্ত্র, সেই মন্ত্র সিদ্ধকরণের পদ্ধতি, সেটা প্রয়োগ করার পদ্ধতি, তার প্রায়োগিক পজিটিভ নেগেটিভ প্রতিক্রিয়া এবং পার্শ্ব প্রতিক্রিয়া সব রয়েছে। এবার আপনি আপনার সিদ্ধি অনুযায়ী ওই মন্ত্রগুলোই ব্যবহার করবেন। আমি তো নিজে বানাচ্ছি না, আমি তো শাস্ত্র দেখে করছি। শাস্ত্রে লেখা আছে এই দোষ খণ্ডনের জন্য এই বিধি, এই মন্ত্র প্রয়োগ করতে হবে। আমি বাজার যদি বই বলি, শাস্ত্র সেটা লিপিবদ্ধ। আমি যে তন্ত্রের প্রতিকারটা প্রয়োগ করছি, সেটাও তো শাস্ত্র দেখে করছি। এই প্রবলেম সলভের জন্য এই মহাবিদ্যা বা এই দেবতা বা এই দেবী, এই বিদ্যার প্রয়োগ, এই মন্ত্র, এত লক্ষ জপ, এত পুরস্চরণ, এই দ্রব্য দিয়ে আহুতি, অমুক দিকে মুখ করে বসা থেকে শুরু করে এ টু জেড সব শাস্ত্রে লিপিবদ্ধ। আমি তো শাস্ত্রটা ফলো করে কাজটা করছি। আমার যদি লাইফস্টাইল ঠিকঠাক হয়, আমার যদি লাইফস্টাইল এমন হয় যাতে আমি তন্ত্রের বিধিনিষেধগুলো ফলো করে চলছি, আমি যদি প্রকৃতপক্ষে মন্ত্রগুলো প্রকৃত সিদ্ধ করে রাখি, তাহলে আমি সেইগুলোর কাজে লাগিয়ে আমি সেই কাজটাকে সাকসেসফুল করব। আর যদি না হয়, শুধু লাল কাপড় পরে বসি, তাহলে আমার কাছে হাজার হাজার লোক এলেও আমি তাদেরকে সফল প্রতিকার দিতে পারবো না। তফাৎটা এইটাই। সেই জন্যই এই তন্ত্র বা তান্ত্রিকের লাইনে কিছু কিছু মানুষ আছে যাদের প্রতিকারের সত্যিই কাজ হয়, আর কিছু কিছু মানুষ আছে যাদের প্রতিকারের কোনো কাজই হয় না। তফাৎটা এইখানে, সে হয়তো কাজ করতে জানেই না, আর একজন সে হয়তো প্রকৃত কাজ করতে জানে, এইটা। আর এর মধ্যে আরো অনেক বিষয় থাকে কাজ সফল করার পেছনে, ধৈর্য থাকে, যে আসছে সবই আমি যে করে দিলাম তার যে কোনো ইনভলভমেন্ট থাকবে না, এটা তো হতে পারে না। তাকেও তো কিছু করতে হবে। আপনি এলেন আমার কাছে প্রবলেম সলভ করার জন্য, আমি আপনাকে করে দিলাম, আপনাকেও তো হাত পাটা নাড়তে হবে। ডাক্তারবাবু একটা সুস্থ বাচ্চা জন্ম দিয়ে মা বাবার হাতে তুলে দেয়, ওকে হাঁটতে শেখানো, খেতে শেখানো বাবা মাকে তো করতে হবে। তা আপনাকেও প্রচেষ্টা করতে হবে। তন্ত্রের মাধ্যমে আমিও আপনাকে একটা সম্ভাবনাময় একটা বীজ আপনার হাতে তুলে দিচ্ছি,
ঠিক আছে, আমি জানি আমি যে ক্রিয়াটা করে দিলাম, যে প্রতিকারটা, এটা আপনাকে ফল দেবে, কিন্তু সেই ফলটা আপনাকে তো জগতের মানুষ থেকে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য আপনাকেও তো প্রতিদিন হাত পাটা নাড়াতে হবে। এবার আপনি কিছুই করবেন না, আপনি গিয়ে বলবেন আমি টাকা দিয়ে কাজ করাচ্ছি তান্ত্রিকের থেকে, যার কাছেই যান, টাকা দিয়ে কাজ করাচ্ছি, আমি কেন নিজে করব? এটা তো কোনো কথা হতে পারে? তাহলে আপনার ধৈর্য, আপনার কাণ্ডজ্ঞান, আপনার উপস্থিত বুদ্ধি, আপনার দীর্ঘ তপস্যা, বিশ্বাস, আস্থা এবং যে কাজ করছে কৃতবিদ তার অভিজ্ঞতা, তার সিদ্ধি, সব যদি একসাথে মেলে, কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু আপনি সেই প্রতিকারের ফল 100% পাবেন। তাই তন্ত্র অবশ্যই কলিযুগের শ্রেষ্ঠ। কলিযুগে তো দুটো জিনিসই আছে, এক হলো তন্ত্র আর দুই হলো বৈষ্ণবদের নাম গান সংকীর্তন। কলিযুগে এই দুটোই প্রধান, তন্ত্র এবং নাম, আর কিচ্ছু নেই কলিযুগে। বাস্তুর ক্ষেত্রে আপনি টিপস কি দেবেন? মানে ধরুন বাস্তুর ক্ষেত্রে আমার বলার মানে হচ্ছে বাস্তুর ক্ষেত্রে কেউ ক্ষতি করে রেখেছে, ইন্ডিভিজুয়ালি কেউ ক্ষতি করে রেখেছে, সেটার থেকে বেরিয়ে আসার জন্য। বাস্তুতে ক্ষতি হোক, ইন্ডিভিজুয়ালি ক্ষতি হোক, আপনি একা নিজের একক প্রচেষ্টায় কখনোই এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি টোটকা করুন, টিপস করুন, সাময়িক, ওই আপনি হনুমান চালিসা পাঠ করছেন, কিছু কিছু আমি বলেই দিচ্ছি যেগুলো মানুষ মূলত প্রচার করে আর যেটা মানুষ সবার আগে অ্যাপ্লাই করে। বাড়িতে নৃসিংহ দেবতার ছবি লাগানো, ছবি স্থাপন করা, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করা এবং শোনা, বাড়িতে আপনার চণ্ডী পাঠ করা, টুকটাক এগুলোর মধ্যে দিয়ে মানুষ করে। এছাড়া ওই যে বললাম কর্পূর জ্বালানো, হ্যাঁ, নজর নামানোর কিছু পদ্ধতি আছে তার মাধ্যমে, যেমন হাতে করে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, শুকনো লঙ্কা, সাদা সর্ষে, এই সমস্ত দ্রব্য, ফিটকিরি, এই সমস্ত কর্পূর, এগুলো নিয়ে মাথা থেকে পা অব্দি 7 বার অ্যান্টি-ক্লকওয়াইজ যদি ঘোরানো যায়, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে নিয়ে গিয়ে ওটা ঘরের বাইরে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, ওটা উড়ে যায় এবং মানুষের উপর থেকে নেগেটিভ এনার্জির কিছুটা প্রভাব কমে যায়। নজর নামানো যাকে বলে, মারা বাচ্চাদের ক্ষেত্রেও এটা করে থাকে। এইগুলো টুকটাক ছোটোখাটো টিপস, টোটকা, ছোটোখাটো ফল আপনাকে দেবে, সাময়িক 1 দিন 2 দিন বা একটু আধটু হয়তো আপনি প্রভাব পাবেন। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ক্ষতি করছে সে কিন্তু ওইসব টুটকাটোনা করে ক্ষতিটা করছে না, ছোটোখাটো করছে, কিন্তু মূলত কৃতবিদ দিয়ে কাজগুলো করানো হয়। সেটা আপনাকে বন্ধন হোক, আপনার ক্ষতি হোক, যে কিছুই হোক। এক্ষেত্রে এই যে ক্ষতিগুলি করা হয়েছে যেমন শক্তি প্রয়োগ করে, সেরকম আপনাকেও কিন্তু সেরকম কারোর একটা তান্ত্রিক বা কারোর শরণাপন্ন হয়ে সমস্যাটা খুলে বলে তার থেকে আপনাকে প্রতিকার করে পার্মানেন্ট সলিউশন করতে হবে। এটা আপনার একার পক্ষে কখনোই সম্ভব। সে আপনি যতই পূজা করুন, যতই পাঠ করুন, কারণ অনেকের মনে ভুল ধারণা থাকে যে আমি গুরু দীক্ষা নিলাম, গুরুমন্ত্র জপ করছি বা আমি নিজের চণ্ডী পাঠ করছি, তাতেই হয়ে যাবে। না না, চণ্ডী পাঠ করবো, গুরুমন্ত্র জপ করো, তার কাজ তো এগুলো নয়, তার কাজ তো এগুলো কাটানো নয়। গুরুমন্ত্র জপ করা বা পাঠ করা এগুলো আলাদা, তাই আলাদা গ্রহণযোগ্যতা আছে, তার আলাদা প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, এটার দ্বারা এটা সম্ভব না, ঠিক আছে? তাই যে পদ্ধতিতে প্রয়োগগুলি করা হয়েছে, ওই কাঁটা দিয়েই কাঁটাটা তুলতে হবে। তাই তন্ত্রে ওই ক্রিয়াগুলিকে নিষ্ক্রিয় করার জন্য যে প্রয়োগগুলি আছে একদম সেটাই করতে হবে। নইলে আপনার ক্যান্সার যদি হয় আর আপনি একটা দোকান চলতি পেট ব্যথা হজমের ওষুধ খেয়ে নেন, ওটা কি সারবে? না। এটাও ঠিক ছিল। তাই এই জিনিসটাকে সমূলে নির্মূল করতে গেলে আপনাকে কারো সংস্পর্শে যেতেই হবে, কারো পরামর্শ নিতেই হবে। একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে বাস্তুর যে ব্যাপারটা, সেটা কি ধর্ম অনুযায়ী কি আলাদা আলাদা হয়? বাস্তু ধর্ম অনুযায়ী আলাদা হয় না। বাস্তুতে ক্ষতির যে শক্তি তন্ত্র, এটা আলাদা আলাদা হয়। মুসলিমের সুলেমানি তন্ত্রের ব্যবহার করা হয় মুসলমানদের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিছু বিশেষ আয়াত রয়েছে, কিছু বিশেষ পদ্ধতি রয়েছে। কিছু যেমন আপনারা অনেক সময় কবরস্থান বা এই জাতীয় জায়গায় গেলে দেখবেন সবুজ রঙের কাপড়ের মধ্যে চৌকো মাদুলি মোড়ানো থাকে, কালো ধাগায় বাঁধা থাকে, এগুলো গাছের ডালে বেঁধে দেওয়া হয়, অথবা ধরুন পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হয়, কোনো কবরস্থানে ফেলে আসা হয়। এগুলো ক্ষতির একটা নিদর্শন। মুসলিম সুলেমানি তন্ত্রে এমন আয়াতের মাধ্যমে অনেক জিন চালানের পদ্ধতি আছে, যার মাধ্যমে এগুলো করা হয়। অনেক সময় ওই গাছের ডালে বেঁধে রাখা মানে হয়তো কাউকে ওই তাবিজের মাধ্যমে বা ওই ক্রিয়ার মাধ্যমে সুলেমানি তন্ত্রের দ্বারা ক্ষতি করা হয়েছিল, সে হয়তো সেটা জানতে পেরে কোনোভাবে সম্পূর্ণ ক্ষতিটা ওই তাবিজের মধ্যে আবদ্ধ করে ওই গাছটায় বেঁধে দিয়ে গেছে, যার ফলে একসময় হয়তো ওই গাছটা সতেজ ভরা পাতা ফুল ফলে ভরা ছিল, এখন ওই গাছটা তাবিজটা বেঁধে দেওয়ায় ওই ক্ষতিটা তাবিজ থেকে ওই গাছের গায়ে হলো এবং গাছটা আস্তে আস্তে মারা যাবে, শুকিয়ে যাবে। ঠিক আছে, মানুষের ওপর যে ক্ষতিটা হতোটাই গাছের ওপর পড়লো। এরকম বহু কিছু হতে দেখা যায়। পাথর দিয়ে চাপা দেওয়া থাকে, ওইগুলো জিন পরির কাজকর্ম। তো এই যে এদের যে পদ্ধতিটা, আমাদের পদ্ধতি সনাতন পদ্ধতি একটু আলাদা হয়। সেইভাবে কারো বাড়িতে ধরুন শ্মশানের কাঠকয়লা কেউ ফেলে দিচ্ছে, কারো বাড়িতে ধরুন কেউ কিছু পুতুল ফেলে দিচ্ছে, পুতুলের গলায় কিছু একটা দড়ি পেঁচানো, কিছু একটা পুতুলের মধ্যে মন্ত্র লেখা। অনেক সময় অমাবস্যা পূর্ণিমার রাত্রেবেলা শত্রুর অবয়ব মাটি দিয়ে, আটা দিয়ে, পুরুষ বা স্ত্রী শরীরের মতন তৈরি করে ভোজ্যপত্রে কিছু বিশেষ মন্ত্র লিখে তার বুকের ভেতরে সেটাকে ভরে দিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে 3 রাস্তার মোড়ে নিয়ে গিয়ে
তাকে বলি দিয়ে মানে ছুরি দিয়ে হবে ধারালো অস্ত্র দিয়ে কেটে তার উপর আলতা জবা ফুল ধূপ এগুলো দিয়ে বিশেষ ক্রিয়া আছে করে দিয়ে অনেকে চলে আসছে। এর মাধ্যমে ব্যক্তির ক্ষতি হয়। বললাম শ্মশানের কাঠকয়লার কথা বললাম, শ্মশানের কড়ির মাধ্যমে কাউ গায়ে ছুঁয়ে বা কারো বাড়িতে ফেলে কাউকে গলায় পরিয়ে দিয়ে ক্ষতি করা যায়। তারপর আরো অনেকবিধ প্রয়োগ আছে। তাই এই প্রয়োগের বিধি আলাদা আলাদা। রুই মাছের কানকো বাজার থেকে নিয়ে এসে না ধুয়ে ওর কিছু বিশেষ মন্ত্র আছে, আমি যার জন্য মন্ত্রগুলো বলছি না অন ক্যামেরা, কারণ অনেকের ক্ষতি করে দিতে পারে। কানকো এটার মাধ্যমে কিছু মন্ত্র করে কারোর বাড়িতে নিয়ে গিয়ে ফেললে তার বাস্তুতে নেগেটিভ ঊর্জা আসা শুরু হয়েছে, নেগেটিভ প্রভাব পড়া শুরু হয়েছে। আপনি ভাববেন হয়তো বেড়ালে করেছে, কুকুরে করেছে, কাকে করেছে, ব্যাপারটা তা নয়। বাড়িতে অনেক সময় কাকের প্রচুর পালক প্রতিদিন পড়ে থাকতে দেখা যায়। কাকের মাধ্যমে ধোঁয়াবতির প্রচুর ক্রিয়া আছে, যেখানে অরিজিনাল কাক ধরে এনে কাকের জীব কেটে, জ্যান্ত কাকের জীব কেটে সেটাকে হোম অগ্নিতে উৎসর্গ করে আহুতি দিয়ে তার মাধ্যমে ধোঁয়াবতীকে প্রসন্ন করে ডাইরেক্টলি মারণ ক্রিয়া চালান করা যায়, ডাইরেক্টলি বশীকরণ চালান করা যায়। বলিদানের পর যে বলির রুধির সেটাকে একটা পাত্রে ধারণ করে নিম পাতা বা শুকনো লঙ্কা বেলপাতা তাতে চুবিয়ে তার মাধ্যমে আহুতি দিয়ে ছিন্নমস্তার প্রচুর ভয়াবহ প্রয়োগ রয়েছে, যার মাধ্যমে ব্যক্তিকে মারণ প্রয়োগ করা যায়। সরস্বতীর মাধ্যমে বশীকরণের বহুবিধ প্রয়োগ আছে। মাতঙ্গী যেটা এখন সব থেকে আলোচিত, লোকে মনে করে মাতঙ্গী মানে এঁটো খেয়ে এঁটো মুখে পুজো করতে হবে, উচ্ছিষ্ট চণ্ডালিনী, ব্যাপারটা তা না, ভুল একটা প্রচলন। মাতঙ্গী দশমহাবিদ্যার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট একজন মহাবিদ্যা, যার প্রয়োগ করে বশীকরণ করা যায়, যার প্রয়োগ করে উচ্চপদস্থ সরকারি সম্মান লাভ করা যায়, স্বীকৃতি লাভ করা যায়। মাতঙ্গী প্রয়োগ করা হয় বিরাট তাবর পদ প্রতিষ্ঠা পাওয়ার জন্য, এগুলো প্রয়োগ করা হয়। কোর্টে জেতার জন্য বগলামুখের প্রচুর প্রয়োগ রয়েছে। শ্বেত বগলা রয়েছে, শ্যামা বগলা রয়েছে, চতুর্ভুজা বগলা যার গায়ে বর্ণ পীত নয় কালো, কৃষ্ণ বগলা বলা হয় তাকে, প্রভূত প্রয়োগ রয়েছে। মহাকালীর প্রয়োগ রয়েছে, শ্মশানকালীর প্রয়োগ রয়েছে, প্রত্যঙ্গিরা দেবতার প্রয়োগ রয়েছে। প্রয়োগ বলে তন্ত্র তো বলে শেষ করা যাবে না, প্রভূত প্রয়োগ রয়েছে। সদাশিবের প্রয়োগ আছে, মহাকাল ভৈরবের প্রয়োগ আছে। এগুলো বিভিন্ন সমস্যার জন্য করা হয়। এবার এগুলোকে যদি আপনি খারাপ কাজে ব্যবহার করেন তখন তন্ত্র বদনাম হবে, তখন তন্ত্র দুর্নাম হবে। এই যে প্রয়োগগুলি আলাদা আলাদা, হিন্দুদের ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে ভিন্ন। মুসলিম প্রয়োগের ক্ষেত্রে জিন পরীর মাধ্যমে বিশেষ প্রয়োগগুলি করা হয়, যার জন্য সেটা খুব দ্রুত এফেক্টেড হয়, খুব তাড়াতাড়ি ফলদায়ী হয়, কিন্তু সেটা বেশি দিন থাকে না, কেটে যায়। সেই কারণে দেখবেন অনেক সময় অনেক মন্ত্রপুত আয়াত করা গোলাপ জল দেওয়া হয়, আতর দেওয়া হয়। মুসলিম বিদ্যার ক্ষেত্রে মেহেন্দি দিয়ে প্রয়োগ আছে। আপনি আপনার হাতে মেহেন্দি রাখিয়ে মেহেন্দিটা ঠিক এইভাবে দলাই মলাই করে গোল গোল আটার মতন পাকাবেন এবং পাকিয়ে কিছু আয়াত আছে, সেই আয়াতগুলো পাঠ করে কারো দরজার দিকে ছড়ে দিলে তার বাড়িতে ক্ষতি, নেগেটিভ প্রভাব তৈরি হয়। তারপর গোলাপ জলের মাধ্যমে প্রভূত প্রয়োগ আছে, সেই গোলাপ জল ছিটিয়ে দেওয়া, খাবারে মিশিয়ে খাইয়ে দেওয়া। আতর, যদি সেই আতর তার গায়ে মাখিয়ে দেওয়া, বা মুসলিম সুলেমানি তন্ত্রের প্রয়োগ রয়েছে, সারা গায়ে আপনি আতর মেখে ওই আতরটা একটা কাগজের মধ্যে তুলে মানে মুছে নিয়ে কাগজটা পুড়িয়ে যে ছাইটাকে তৈরি হলো, ওই ছাইয়ের মাধ্যমে শত্রুর ওপর চালান করা যায়, সে ছাই শত্রুর বাড়িতে ফেললে। তাই তন্ত্রের প্রয়োগ বলে আমি শেষ করতে পারবো না, এত ভয়াবহ এত প্রয়োগ আছে। যারা এগুলোতে ভুক্তভোগী তারা আসতে পারবে। আর হিন্দু বা মুসলিম বিদ্যায় এই প্রয়োগ পদ্ধতিটা আলাদা, প্রভাব একই হবে, মানুষের ক্ষতি, উদ্দেশ্যটা তো একই, মানুষের ক্ষতি, প্রভাব একই হবে, মানুষটা শেষ হয়ে যাবে। আস্তে আস্তে শেষ হতে সে মৃত্যু। তার মৃত্যু ছাড়া কোনো, এই যে বান মারা, জ্বালা বান আছে, মারণ বান আছে, হ্যাঁ সেখানে জল বান আছে, রোগ বান আছে, অনেক বান আছে, অগ্নি বান আছে, প্রচুর বানের পদ্ধতি আছে। যে বানগুলি প্রয়োগ করলে আস্তে আস্তে করে সেই ব্যক্তি বানের মাধ্যমে শরীর শুকিয়ে যাবে, রুগ্ন হয়ে যাবে, শরীরে রক্তশূন্যতা তৈরি হবে, তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, একেবারে শুয়ে পুরোপুরি সেই ব্যক্তি কিন্তু মারা যাবে। এবং বান সঠিকভাবে যদি মারা যায় 3টে রাত্রির মধ্যেই কিন্তু মৃত্যুবান চালান করা হলে, প্রকৃতপক্ষে কৃতবীর যদি চালান করে 3 রাত্রের মধ্যে তার মৃত্যু 100% নিশ্চিত, সে ব্যক্তি কিন্তু মারা। এবং আরো অনেক ভয়াবহ পদ্ধতি আছে, সেগুলোর মধ্যে করা হয়। তাই হিন্দু মুসলিম তন্ত্রে এর প্রয়োগ বিধি ভিন্ন, কিন্তু প্রয়োগের ফলে কি হবে, মানুষের সর্বনাশ, তাই না করাই ভালো। আর আরেকটি বিষয় হচ্ছে যে বাস্তুতে প্রভাব। দেখুন, বাস্তু শাস্ত্র যেটা মেনে আমরা বাস্তু রচনা করি সেটা হিন্দু মুসলিমের ক্ষেত্রে একই হবে। বাস্তুর এটা তো সাইন্টিফিক্যাল ওয়ে, আপনি নিউটনের যে সূত্র করবেন একটা মুসলিম ছেলেও সেই সূত্রই করবেন, আলাদা তো হতে পারে না। এটাও ঠিক সেরকম, যেহেতু এটা সাইন্টিফিক অ্যানালাইসিস, তাই বাস্তুর ক্ষেত্রে বাস্তু শাস্ত্রের যে মূল নীতি নির্দেশ সেটা সর্বধর্মের জন্য একই। কিন্তু যেহেতু স্থানকাল পাত্রভেদে মুসলমানদের স্থাপত্য শৈলী বা তাদের সৃষ্টি নিদর্শন রচনা এগুলো তাদের একটা ধর্মের ছাপ তার মধ্যে দেখা যায়, তাই হয়তো তাদের সৃষ্টিগুলির মধ্যে, তাদের স্থাপত্যগুলির মধ্যে হিন্দু সনাতন স্থাপত্যের থেকে কিছু পার্থক্য থাকবে, কিছু ভিন্নতা থাকবে, এ ব্যতীত কিছু না, মূলনীতি একই থাকবে। আচ্ছা, হিন্দু মুসলিমদের যে বাস্তুর যে পজিটিভ দিকটা,
বাড়ি সাজানো, ঘরের মোটামুটি একই একই কিছু কিছু ক্ষেত্রে একই থাকে। এখন আপনি কোনো মুসলিমকে এটা তো বলতে পারবেন না যে বাড়ির ওপর বজরংবলির ছবি লাগাও, স্বস্তিক চিহ্ন লাগাও। কিন্তু আমরা দেখেছি মুসলিমদের বাড়ির স্টাইলটাই পুরো আলাদা হয় বাড়ির। সেটাই বলছি তো, ওদের স্থাপত্য শৈলীটাই আলাদা, স্থাপত্য শৈলীর নিদর্শনটাই আলাদা। মুসলিমদের বাড়ি হিন্দুদের বাড়ি আলাদা হয় বলতে কিছু কিছু বাস্তুগত মূল বিষয় আছে যেটা একই। যেমন দরজা, সূর্য পূর্ব দিকে ওঠে, পজিটিভ এনার্জি ওই দিক থেকে সেটাকে উপলব্ধি করা, যেটা আপনি যা বলবেন এটা মুসলিমা তাই বলবে। কাজেই কিছু কিছু কমন ফ্যাক্টর থাকবে। তবে দেখুন, আমি এটা ক্যামেরার মাধ্যমে বলবো না, আমি আমার নির্দিষ্ট সীমারেখাটা বজায় রেখেই বলবো, বিতর্কিত বিষয়। যেহেতু দুটো ধর্ম পরস্পর বিরোধী আচার আচরণ দুটোর মধ্যে কাজ করে, তো সেহেতু কিছু কিছু তথ্য, কিছু কিছু আচার আচরণ পরস্পর বিরোধী থাকবে, এটা বলা বাহুল্য। কারণ আমরা যেমন দেখুন একটা ছোট্ট জিনিস, আমরা বারবার করে বললাম যে শিবলিঙ্গ স্থাপনে গৌরীপদ উত্তর দিগস্ত করে রাখা হয়, সেদিকটা আমাদের কাছে অতি পবিত্র। মুসলমানরা সেদিকেই মুখ করে নমাজ পড়বে যেদিকে ওরা হজটা করে, তাই তো, যেদিকে ওদের মক্কা বা মদিনায় মূল বিষয়টা স্থাপিত। তাহলে ব্যাপারটা ঠিক সেরকম, তারা তাদের ধর্মে যেটাকে পজিটিভ, তারা কালো বা সবুজ বস্ত্রের ব্যবহার বেশি করবে। আমরা আমাদের যে কোনো শুভ কাজ বা কর্মের ক্ষেত্রে লাল বস্ত্র, সাদা বস্ত্র এগুলোকে বেশি ব্যবহার করি। ঠিক ব্যাপারটা হচ্ছে সেটাই বলি, রঙের ওপর কি কোনো ধর্মের অধিকার আছে? নেই তো। সবুজ রঙটা সবার, লাল রঙটা সবার, ব্যাপারটা ঠিক সেই রকম। স্থান কাল পাত্র ভেদে কালচার বা সংস্কৃতি কিছু ভিন্ন। এখন দুবাইতে যে সিরিয়া কানুন, আপনি পারবেন ভারতদেশে সিরিয়া কানুন চালু করতে যে ভুল হলেই মানুষের শিরোচ্ছে? এটা তো সম্ভব না। ব্যাপারটা ঠিক সেই রকম। কাজে ওখানকার মুসলিমরা যে জিনিসগুলো মান্যতা দেয়, ভারতবর্ষের মুসলিমরা কি সেটা মান্যতা এখন দেবে? দেবে না তো। ব্যাপারটা ঠিক সেই। এটা স্থানকাল পাত্র ভেদে, পরিবেশ পরিস্থিতি ভেদে কিছু কিছু পরিবর্তন আছে, কিন্তু তাই বলে মূল বিষয়টা একই থাকবে। তাহলে আমরা এই পর্বে জানতে পারলাম যে বাস্তুকে কিভাবে তন্ত্রের দ্বারা খারাপ করা যেতে পারে বা যায়, এবং সেটার প্রতিকার কিভাবে প্রতিকারও করা যেতে পারে, তার কিছুটা আপনার থেকে জানলাম। তো এরপরে আমরা ধরুন এর পরবর্তী পর্বে আপনার সাথে অন্য বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানান। মহারাজের কাছ থেকে বিভিন্ন রকম কথা এবং অনেক রকম কিন্তু অভিজ্ঞতা আজকে হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই, আর কমেন্টে জানাবেন কিরকম লাগলো। মহারাজের নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে। ফিরবো আবার নতুন কোনো পডকাস্টে বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আজকের মতন শেষ করছি।